আচ্ছা, আগের দিন আমরা অল্টারনেটরের স্টেটার পার্টের প্রোটেকশন গুলো দেখেছি। অল্টারনেটরের স্টেটার পার্টের প্রোটেকশন গুলো আমাদের অলরেডি কভার হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে রোটর পার্টে কি ধরনের ফল্টস হয় এবং সেগুলোর কিভাবে প্রোটেক্ট করা যেতে পারে। তো ফল্ট গুলো নিয়ে আগে আমরা ডিসকাস করেছি, আরেকবার এখনো করব, এবং দেখবো যে কিভাবে সেই রোটরের যে ফল্ট সেগুলোর হাত থেকে অল্টারনেটরকে প্রোটেক্ট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন দেখবো রোটর ফল্ট প্রোটেকশন অফ অল্টারনেটর। দেখো, অল্টারনেটরের মধ্যে আমরা রোটর পার্ট যেটা আছে এখানে কি কি ফল্ট হতে পারে সেগুলো আমরা আগে কিন্তু বলেছি একবার। তো এক নাম্বার যে ফল্টটা হয় সেটা হচ্ছে রোটর আর্থ ফল্ট। ঠিক আছে, রোটরের মধ্যে একটা আর্থ ফল্ট হতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ডিসকাস করবো রোটর আর্থ ফল্ট। আমি সংক্ষেপে লিখছি, E/F দিয়ে লিখছি। ঠিক আছে, আর্থ ফল্ট এটাকে বোঝানো হচ্ছে। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে রোটার পার্ট যেটা অল্টারনেটরের মধ্যে থাকে সেখানে কি সাপ্লাই করা থাকে, সেখানে হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংস গুলো রাখা থাকে, তাই তো? রোটর পার্টের যে স্লটস সেখানে আমাদের ফিল্ড ওয়াইন্ডিংস গুলো অল্টারনেটরে থাকে। তো মনে করো আমি ফিল্ড ওয়াইন্ডিংস গুলোকে এরকম দেখাচ্ছি, রোটারের মধ্যে যেটা আছে ফিল্ড ওয়াইন্ডিংস এরকম আছে, এবং সেটাকে কি থেকে সাপ্লাই করেছি আমরা? সেটাকে আমরা কি থেকে সাপ্লাই করি বলো? সেটাকে আমরা একটা ডিসি সাপ্লাই করি, ডিসি সাপ্লাই। সাপোজ এখানে আমরা একটা ডিসি সাপ্লাই প্রোভাইড করেছি, একটা ডিসি জেনারেটর থাকে, এবং সেই ডিসি জেনারেটর কোথায় মাউন্ট করা থাকে না, যেটা আমাদের অল্টারনেটরের যে রোটার সেটা যে প্রাইম মুভার দ্বারা ঘোরে, এইটাও সেইটা দিয়েই ঘুরবে। ঠিক আছে, তো এটা আমরা ধরছি কি, এটা হচ্ছে আমাদের একটা অল্টারনেটর। অল্টারনেটরের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংটা নীল রঙে দেখিয়েছি, আর এইটা হচ্ছে আমাদের যে ডিসি জেনারেটরটা আছে। তো ডিসি জেনারেটরের এখান থেকে ধরো একটা পজিটিভ ভোল্টেজ তো আসছে, এবং সেই পজিটিভ ভোল্টেজের জন্য আমাদের এখানে একটা কারেন্ট তৈরি হবে, ফিল্ড কারেন্ট, এবং সেটা হচ্ছে এই ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে ফ্লো করবে। এবার আমি বলেছিলাম যে রোটার পার্টে যদি আমাদের একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট ঘটে, তাহলে সিঙ্গেল একটা গ্রাউন্ড ফল্ট যদি রোটারের কোনো পার্টে ঘটে, তার জন্য কোনো অসুবিধা আমাদের হবে না, মানে মোটরটা, সরি, অল্টারনেটরটা অ্যাজ ইট ইজ চলবে। কিন্তু একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট, তা থেকে অসুবিধা না হলেও যদি দুটো গ্রাউন্ড ফল্ট ক্রিয়েটেড হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হবে। ধরো একটা অল্টারনেটরের মধ্যে যখন ফিল্ড ওয়াইন্ডিং এর সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হলো, তখন ধরো অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং এর এই জায়গাটা গ্রাউন্ডেড হয়ে গেছে। তো এইটা গ্রাউন্ডেড হয়ে গেলেও এই কারেন্টটা এটা কার সঙ্গে ঠেকে গেছে, তার মানে গ্রাউন্ডেড মানে এটা কি? এটা মানে বেসিক্যালি যেটা রোটারের যে কোর যেটা আছে, রোটার কোর, সেখানে স্লটের মধ্যে তো এই ফিল্ড ওয়াইন্ডিংস গুলো রাখা থাকে, এবং ফিল্ড ওয়াইন্ডিংস বা ফিল্ড যে ওয়াইন্ডিংস গুলো আছে তার উপরে কি থাকে? ইনসুলেশন থাকে। তো এখানে এটা ফল্ট হওয়ার অর্থ হচ্ছে কি না, এই কোরের সঙ্গে যে আমাদের কোর, ধরো এটা কোরের স্লটটা আমি বলছি, আর সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা ফিল্ড ওয়াইন্ডিং এর একটা অংশকে আমরা বলছি। এবার এই যে ফিল্ড ওয়াইন্ডিং গুলো রাখা থাকছে রোটরের কোরের মধ্যে, কিন্তু ফিল্ড ওয়াইন্ডিংস গুলোর ওপরে কি থাকছে? ইনসুলেশন থাকছে, ইনসুলেশন থাকছে। ঠিক আছে, এবার মনে করো কোনো একটা জায়গাতে এই ইনসুলেশনটা ড্যামেজ হয়ে গেছে। ইনসুলেশন ড্যামেজ হলে কি হবে? এই রোটরের যে ওয়াইন্ডিংস গুলো সেগুলো ডাইরেক্টলি আমার কোরের সঙ্গে টাচ করে যাবে। কোরের সঙ্গে টাচ যে করে যাচ্ছে, এই টাচ করার ব্যাপারটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি হচ্ছে একটা গ্রাউন্ড ফল্ট। এটাকে আমরা বলছি সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট। তো এক জায়গায় যদি টাচ করে যায়, তার মানে অর্থ হচ্ছে কি, যে এই জায়গাকার যে ভোল্টেজ সেটা আমার রোটর কোরের বডিতে চলে যাবে, কিন্তু তার জন্য কোনো সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে না। ঠিক আছে, এখন আমরা রোটর কোরের যে পোটেনশিয়াল সেটাকে আমরা কম ধরতে পারি, কিন্তু যখন এটা টাচ করে গেল তখন সেই জায়গাকার পোটেনশিয়ালটা বেড়ে যাবে। ধরো এই জায়গা, যে জায়গায় ফল্টটা হয়েছে, আমার ফিল্ড ওয়াইন্ডিং এর শুরু তো এখান থেকে, আমি ধরছি এখানে 0 ভোল্ট আছে, এখানে সাপোজ 20 ভোল্ট আছে। এরকম চলতে চলতে মনে করো যে টোটাল যে আমার ফিল্ড ভোল্টেজ এই জায়গায় গিয়ে ফল্ট হয়েছে, এখানটায় সাপোজ আমার 200 ভোল্ট আছে। তা এখানে যদি টাচ করে যায় কোরের সঙ্গে, তার মানে কি, এখন কোরটা টোটাল কত ভোল্টেজে চলে গেল? কোরটা আগে ফ্লোটিং ভোল্টেজে ছিল, কত ভোল্টেজে ছিল আমরা জানি না। ডাইরেক্টলি রোটার কোর যেটা আছে সেটাকে গ্রাউন্ড করা থাকে না,
তো তার মানে আমরা বলতে পারি এটার কোনো পার্টিকুলার ভোল্টেজ ছিল না। বাট এখন যখন এটা ফিল্ড ওয়াইন্ডিংটার ইনসুলেশন ড্যামেজ হয়ে গিয়ে এই জায়গাটা কোরের বডির সঙ্গে টাচ হয়ে গেছে, তার মানে এখন টোটাল কোরের ভোল্টেজ কত হয়ে গেছে, 200 ভোল্ট হয়ে গেছে। ঠিক আছে, 200 ভোল্ট হয়ে গেছে। তার মানে কি, এই যে যত ফিল্ড ওয়াইন্ডিং এর যত টার্ন আমরা দেখতে পাচ্ছি, এই একটা টার্ন হোক, এটা একটা টার্ন, এটা একটা টার্ন, এই টার্ন, এই সব টার্নের উপরে কি আছে, ইনসুলেশন আছে। এবং এই ইনসুলেশন গুলোকে কোথায় রাখা আছে, ইনসুলেশন সমেত এই যে ফিল্ড ওয়াইন্ডিং এর টার্নস গুলো, এগুলো বেসিক্যালি রোটরের যে স্লট সেখানে রাখা আছে। কিন্তু এখন তো টোটাল রোটর স্লটের যে পোটেনশিয়াল সেটা কত হয়ে গেছে, এখন 200 হয়ে গেছে। আগে এটা 200 ভোল্ট ছিল না, কিন্তু যখন একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে সব জায়গাকার পোটেনশিয়ালি 200 ভোল্ট হয়ে গেছে। মানে এইখানে যে ফিল্ড ওয়াইন্ডিংস যেটা আছে তার ইনসুলেশনের ওপরে কত ভোল্টেজ পড়ছে, 200 ভোল্ট পড়ছে। এখানেও ফিল্ড ওয়াইন্ডিং এর যে ইনসুলেশন আছে সেখানেও কত ভোল্টেজ পড়ছে, 200 ভোল্ট পড়ছে। এখন 200 ভোল্ট পড়লেও অসুবিধা কিছু নেই, কারণ এই যে ফিল্ড ওয়াইন্ডিং এর ইনসুলেশন সেগুলো 200 ভোল্টকে উইথস্ট্যান্ড করতে পারে। তার মানে ইনসুলেশন গুলো ড্যামেজ হবে না। কিন্তু অলরেডি তো একটা যেটা কম ভোল্টেজে থাকার কথা সেটাতে অলরেডি একটা বেশি ভোল্টেজ করে এটাকে স্ট্রেস করে রাখা হচ্ছে। ঠিক আছে, এটাকে একটা স্ট্রেস দেওয়া হচ্ছে, ভোল্টেজ স্ট্রেস। এবার ব্যাপার হচ্ছে কোনো কারণে যদি এখানে এক্সট্রা কোনো ভোল্টেজ চলে আসে, কোনো কারণবশত ধরো ওভার ভোল্টেজ এখানে চলে এলো, তাহলে কি হবে, খুব সহজেই আরেকটা গ্রাউন্ড ফল্ট এখানে তৈরি হয়ে যাবে। আরেকটা গ্রাউন্ড ফল্ট ধরো এখানে তৈরি হয়ে গেল। তো যখনই এরকম আরেকটা গ্রাউন্ড ফল্ট তৈরি হয়ে গেল, তখন কি হবে, আগে একটা গ্রাউন্ড ফল্ট ছিল, এখন আরেকটা গ্রাউন্ড ফল্ট ক্রিয়েটেড হয়েছে, তাহলে এই দুটো গ্রাউন্ড ফল্টের মধ্যে একটা কি তৈরি হবে, একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে। তার মানে এই পার্টে একটা সার্কুলেটিং কারেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তার মানে হচ্ছে এই জায়গাকার যে ফিল্ড ওয়াইন্ডিংস গুলো আছে, এই ওয়াইন্ডিংস গুলো এখন আর আমার কোন রকম কোনো ফিল্ড ভোল্টেজ তৈরি করাতে পার্টিসিপেট করবে না। এগুলো একটা সার্কুলেট, এই জায়গাটা বাইপাস হয়ে যাবে, অ্যাজ ইফ এই জায়গাটা আমার যে ফিল্ডের মধ্যে এইটুকু পার্ট বাইপাসড হয়ে গেল। ঠিক আছে, তখন আমার যা করার এইটুকু অংশই করবে। ঠিক আছে, তার মানে প্র্যাকটিক্যালি আমরা বলতে চাইছি, ধরো আমাদের যে রোটার কোর সেটাকে আমরা এরকম দেখাই একটা সার্কুলার শেপের মধ্যে, এবং সেখানে আমরা কিছু রোটারের স্লটসকে দেখাই। ধরো এরকম রোটারের মধ্যে কিছু স্লটস আছে, এরকম কিছু আমাদের স্লটস আছে। এবার হয়েছে কি, কোনো একটা জায়গায় ধরো এরকম শর্টেড হয়ে গেছে, কোনো একটা অংশ শর্ট বা বাইপাসড হয়ে গেছে, মানে ধরা যাক এইটুকু অংশ আমার ফিল্ডের মধ্যে বাইপাসড হয়ে গেল। তার মানে এইটুকু অংশ আমার কোনো রকম কোনো ফিল্ড ওয়াইন্ডিংস যেগুলো আছে তার মধ্যে সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে এটা টর্ক জেনারেশনে পার্টিসিপেট করবে না, যদিও বাকি অংশগুলোতে কিন্তু ফোর্স অলরেডি আগের মতোই পড়বে। এখানেও ফোর্স আছে, এখানেও ফোর্স আছে, বাট এই অংশটাই কিন্তু কোনো ফোর্স পড়ছে না। তার মানে কি, রোটারের এটা তো টোটালটা নিয়েই তো রোটার, কিন্তু কোনো এক জায়গায় ফোর্স বেশি পড়ছে, কোনো জায়গায় যে জায়গাটা শর্ট সার্কিটেড হয়ে গেছে ওখানটায় ফোর্স পড়ছে না। তার মানে কি, একটা আনব্যালেন্সড টর্ক ক্রিয়েটেড হবে, এবং এই ফোর্স বা টর্ক এর আনব্যালেন্সের জন্য রোটার যেটা আছে, রোটারের যে বিয়ারিং, সেই বিয়ারিংস গুলো কি হতে পারে, ড্যামেজড হতে পারে। রোটারের বিয়ারিংস গুলো ড্যামেজ হতে পারে, কারণ এই আনব্যালেন্সের জন্য ভাইব্রেশন হবে, এবং সেই ভাইব্রেশন থেকেই আমাদের কি হবে না, একটা বিয়ারিংস গুলো ড্যামেজ হতে পারে। ঠিক আছে, এবং এটার জন্য আরো একটা জিনিস হবে, যেহেতু রোটর পার্টের মধ্যে আনব্যালেন্স তৈরি হয়েছে, রোটর এবং স্টেটার তারা তো ম্যাগনেটিক্যালি কাপলড আছে। এমন তো নয় যে রোটর আলাদা স্টেটর আলাদা, রোটরটা আমার স্টেটরের মধ্যেই তো থাকে, মানে স্টেটার পার্টের ভেতরে আমরা বাইরের স্টেটার ওয়াইন্ডিংস গুলোকে দেখাই বা স্টেটার অংশটাকে দেখাই, ভেতরে আমাদের রোটার আছে। এবার রোটারে যদি আনব্যালেন্স হয়, তাহলে বাইরে আমাদের যে স্টেটার অংশটা আছে, আমি বাইরের এই অংশটাকে সাপোজ স্টেটার অংশ বলছি, মানে এই কালো রঙের অংশটাকে আমি সাপোজ স্টেটার অংশ বলছি, আর ভেতরের যে নীল রঙের অংশ সেটাকে সাপোজ আমরা রোটার বলছি, এই অংশটা রোটার। এবার রোটারের মধ্যে কোনো জায়গায় স্লটস আছে, সেই স্লটস এর মধ্যে আমাদের রোটারের ফিল্ড ওয়াইন্ডিংস গুলো আছে। এবার এই ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে কোনো অংশ যদি বাইপাস হয়ে যায়, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে এই জায়গার কোরসপন্ডিং যে স্টেটর পার্ট সেখানেও একটা আনব্যালেন্স ভোল্টেজ তৈরি হবে। মানে যে জায়গাটায় রোটর ওয়াইন্ডিংস গুলো বাইপাস নেই, অর্থাৎ নর্মাল কন্ডিশনে আছে, তার কোরসপন্ডিং স্টেটার পজিশনে সেখানে যতটা ভোল্টেজ তৈরি হবে, নিশ্চয়ই যে অংশটাই আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিংস গুলো এরকম শর্ট সার্কিটেড হয়ে আছে বা বাইপাসড হয়ে আছে, তার কোরসপন্ডিং স্টেটার পজিশনে ততটা ভোল্টেজ তৈরি হবে না। তার মানে আমরা বলতে পারি যে স্টেটারে যে ভোল্টেজটা ইনডিউসড হবে অল্টারনেটারের, সেখানেও একটা আনব্যালেন্স ক্রিয়েটেড হবে। মানে তিনটে ফেজের মধ্যে একটা ব্যালেন্সড ভোল্টেজ কিন্তু তৈরি হবে না, আনব্যালেন্সড ভোল্টেজ তৈরি হবে।
এবং এই আনব্যালেন্সড ভোল্টেজ থেকে আবার কি তৈরি হবে, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট চলে আসবে। এবং এই নেগেটিভ সিকোয়েন্স কারেন্টও কি করে না, নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের জন্য আবার ওভার হিটিং তৈরি হয়। ঠিক আছে, ওভার হিটিং হবে, রোটারের ওভার হিটিং হবে। দ্যাট মিনস ফাইনালি কিন্তু একটা মানে ফল্ট থেকে, মানে রোটার পার্টের যে ফিল্ড ওয়াইন্ডিং সেখানে আর্থ ফল্ট থেকে এত কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, একদিকে বিয়ারিং ড্যামেজ হতে পারে, অন্যদিকে রোটার পার্টটা ওভার হিটও হয়ে যেতে পারে, এবং তার থেকে আলটিমেটলি অল্টারনেটরটা ড্যামেজড হতে পারে। সুতরাং আমাদেরকে কি চেষ্টা করতে হবে, আমাদের দেখতে হবে যেন একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্টও ক্রিয়েট না হয়। যদিও একটা হলে কিছু ফল্ট মানে কিছু ড্যামেজ হচ্ছে না, একটা হলেও অল্টারনেটরটা অ্যাজ ইট ইজ ভোল্টেজ তৈরি করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে প্রোটেক্টিভ পারপাস হিসাবে আমাদেরকে দেখতে হবে যেন একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হলেও সেটা যেন ডিটেক্টেড হয় অ্যাট দ্য আর্লিয়েস্ট, এবং সেটাকে যেন তাড়াতাড়ি রেকটিফাই করা যায়। ঠিক আছে, এবার আমরা দেখব যে আমরা সেটাকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এ ধরনের একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্টকে আমরা আইডেন্টিফাই কিভাবে করতে পারি। তো সেই স্কিমটা দেখে নেওয়া যাক। ধরো আমাদের এটা হলো একটা জেনারেটরের যে ফিল্ড ওয়াইন্ডিং, সেটাকে আমরা দেখাচ্ছি। এটা হলো জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং করে দেখায়। সাপোজ এটা হলো আমাদের জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং। এটাকে আমরা সাপ্লাই দিচ্ছি কোথা থেকে না, একটা ডিসি জেনারেটর থেকে আমরা সাপ্লাই দিচ্ছি। সাপোজ এটা হলো আমাদের একটা ডিসি জেনারেটর আছে এখানে। আমরা আর্মেচার অংশটাকে দেখাচ্ছি কেবলমাত্র। সাপোজ এটা আমাদের আর্মেচার থেকে ভোল্টেজ তৈরি হচ্ছে, এবং এটা হচ্ছে জেনারেটরের শ্যাফটটা যেটা ঘুরছে। জেনারেটরের শ্যাফটটা হচ্ছে রোটেটিং, এখান থেকে ডিসি ভোল্টেজ পাচ্ছি আমরা। এই ডিসি ভোল্টেজ যেটা পাচ্ছি সেটাই আমাদের ফিল্ডকে গিয়ে সাপ্লাই করছে। ঠিক আছে, এবার হচ্ছে কি, আমরা ডিটেক্ট করতে চাই ফিল্ডের মধ্যে কোনো রকম ফল্ট হলেই। তো সেটার জন্য আমাদেরকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, একটা স্কিম অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তার জন্য লাগবে আমাদের একটা ওভার কারেন্ট কয়েল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, একটা ওভার কারেন্ট কয়েলকে কানেক্ট করব। এখানে ধরো আমরা একটা ওভার কারেন্ট কয়েল, এটা হচ্ছে কি ওভার কারেন্ট রিলেও বলতে পারো একে। একে আমরা ওভার কারেন্ট রিলে নাম দিলাম। ঠিক আছে, এই বক্সের মধ্যে এই জিনিসটা, এটা হলো ধরো আমাদের একটা ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে। ঠিক আছে, সেই যে রিলে, সেখান থেকেই আমাদের সিগন্যাল যাবে, কাকে সিগন্যাল যায়, রিলে থেকে আমাদের সিগন্যাল চলে যাবে আমাদের সার্কিট ব্রেকারকে। এটা হচ্ছে সার্কিট ব্রেকারে, ট্রিপ সার্কিটে একটা সিগন্যাল যাবে, ট্রিপ সার্কিট অফ দ্য সার্কিট ব্রেকার। এই যে রিলে, এখান থেকে আমাদের ট্রিপ সার্কিট অফ দ্য সার্কিট ব্রেকারে একটা সিগন্যাল যাবে। অন্যদিকে একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকবে যে যদি একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হয় সেখানে যেন একটা অ্যালার্ম বেজে ওঠে। এটা ধরো একটা অ্যালার্ম সার্কিটে একটা সিগন্যাল। ঠিক আছে, এটা ধরো একটা অ্যালার্ম সার্কিট, আমরা সাপোজ এটাকে নাম দিচ্ছি অ্যালার্ম। এটা কখন বাজবে, যদি সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হয় তাহলে অ্যালার্ম হয়ে যাবে, এবং একটা নির্দিষ্ট টাইম পরে যদি সেটাকে রেকটিফাই না করা যায় তখন ট্রিপ হবে। এবার আমরা এর অ্যারেঞ্জমেন্টটা দেখি। এখান থেকে ওভার কয়েল রিলেটাকে আমরা কোথায় কানেক্ট করব না, একটা আমরা একটা ব্রিজ রেকটিফায়ারে ওটাকে কানেক্ট করব। ব্রিজ রেকটিফায়ার তোমরা পড়েছো এর আগে ইলেকট্রনিক্সে। ঠিক আছে, এখানে ধরো একটা ব্রিজ রেকটিফায়ার কনফিগারেশন এরকম আছে। এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ডায়োড। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ডায়োড। এই যে ডায়োডস, চারটে ডায়োড নিয়ে আমাদের একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ডায়োড, এই রেকটিফায়ার কি কাজ করে, রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি থেকে ডিসি করা, তাই তো, এসি থেকে ডিসি করা। তো এসি সাপ্লাইটা তো আমাকে দিতে হবে এই রেকটিফায়ারের মধ্যে। এসি সাপ্লাইটা দেবো কোথা থেকে, আর ডিসিটাই বা পাবো কোথা থেকে। তো দেখো আমরা এখানে এসি যেটা আছে, এসিটাকে প্রোভাইড করছি আমরা এই দুটো জায়গাতে, এখানে এবং এইখানে। এই দুটো জায়গাতে আমরা একটা এসি সিগন্যাল প্রোভাইড করবো। কোথা থেকে দেবো না, আমাদেরকে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করতে হবে, ডাইরেক্টলি আমরা একটা দিতে পারবো না। সাপোজ একটা অক্সিলারি সাপ্লাই থাকবে, সাপোজ কোনো একটা অক্সিলারি সাপ্লাই এরকম আছে, এসি সাপ্লাই অবশ্যই, অক্সিলারি 50 হার্জের একটা এসি সাপ্লাই আছে। এটা কি না, অক্সিলারি এসি সাপ্লাই, অক্সিলারি 50 হার্জ এসি সাপ্লাই, এটা ইজিলি অ্যাভেলেবল, অক্সিলারি 50 হার্জ এসি সাপ্লাই।
এটাকে আমরা কানেক্ট করে দেবো কোথায় না, এইটাকে আমরা কানেক্ট করছি, একটাকে আমরা এই টার্মিনালে কানেক্ট করে দিলাম এইটা, আরেকটাকে আমরা এই টার্মিনালে কানেক্ট করেছি এইটা। তাহলে সরি, আমরা ডাইরেক্টলি করবো না, এখানে বেসিক্যালি আমরা থ্রু একটা ট্রান্সফরমার এটাকে কানেক্ট করবো, কাপল করবো আর কি। তাহলে এখানে একটা ট্রান্সফরমার অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে দেখাতে হবে। ট্রান্সফরমারের ধরো এখানে একটা এরকম ট্রান্সফরমার আছে, সেটাকে আমরা স্টেপ ডাউন করে নেব। সেই স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে যে ভোল্টেজটা পাবো সেইটাকে নিয়ে আমরা প্রোভাইড করে দেবো এই আমাদের যে রেকটিফায়ার সার্কিট এখানে। আচ্ছা, রেকটিফায়ারের তাহলে যে ডিসিটা পাবো সেই ডিসিটা কোথায় কোথায় আসবে? ডিসিটা আমাদের নিশ্চয়ই টার্মিনাল, এই টার্মিনালে, এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যে ডিসিটা আসবে। তা এই টার্মিনালটাকে আমরা কি করলাম, এটাকে আমরা গ্রাউন্ড করে রাখলাম। এটাকে কি করে রেখেছি? গ্রাউন্ড করে রেখেছি। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো, যদি আমরা এখানে একটা এসি সাপ্লাই দিই, এসি সাপ্লাই যদি আমরা এই দুটো টার্মিনালের মধ্যে দিই, এই অংশ আর এই অংশের মধ্যে যদি এসি সাপ্লাই দিই, তাহলে এখানে একটা ডিসি তৈরি হবে। কিন্তু সেই ডিসির জন্য আমাদের কারেন্ট কি পাওয়া যাবে? এই কয়েলের মধ্যে কি কোনো কারেন্ট যাবে? কারেন্টটা যাবে না, কারণ কারেন্টের রিটার্ন পাথ কিছু নেই। ঠিক আছে, কারেন্টের কোনো রিটার্ন পাথ নেই এই অবস্থায়, নর্মাল কন্ডিশনে এখানে কোনো রিটার্ন পাথ নেই। কিন্তু মনে করো এবার হচ্ছে আমার এই অল্টারনেটরের এখানে একটা কি হয়েছে না, ফিল্ড ওয়াইন্ডিং এ একটা এরকম গ্রাউন্ড ফল্ট তৈরি হয়েছে। তো যখন এখানে আরেকটা গ্রাউন্ড ফল্ট এরকম তৈরি হলো, তখন কি হবে? তখন দেখো নর্মাল কন্ডিশনে আমার এইখানে আর এই টার্মিনাল, টার্মিনালগুলোকে দেখাচ্ছি, এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে একটা ডিসি ভোল্টেজ তৈরি হচ্ছিল। এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট কন্ডিশনে ছিল, কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। কিন্তু এখন কি হচ্ছে, যখন আমাদের কোনো ফিল্ড ওয়াইন্ডিং, যেটা এই অংশটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি, এটা হচ্ছে আমার অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং। এটা হলো আমার অল্টারনেটরের, সংক্ষেপে লিখছি, হ্যাঁ, অল্টারনেটর ফিল্ড। এটা হচ্ছে অল্টারনেটর ফিল্ড ওয়াইন্ডিং। এই অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং এ যখন একটা গ্রাউন্ড ফল্ট তৈরি হচ্ছে, তখন দেখো এই কারেন্টের একটা রিটার্ন পাথ হয়ে যাচ্ছে। মানে এই যে ওপেন সার্কিট ভোল্টেজটা এখানে এসে থেমেছিল, সেই কারেন্টটা, মানে এখানে একটা ভোল্টেজ আছে, সাপোজ এখানে একটা প্লাস ভোল্টেজ আছে, এখানটা আমার গ্রাউন্ডেড আছে। তো প্লাস ভোল্টেজের জন্য এখান দিয়ে একটা কারেন্ট যাবে, ওভার কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, ওভার কারেন্ট কয়েলের মধ্যে কারেন্টটা গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে এটা গ্রাউন্ড হয়ে গেল। তাহলে এখান দিয়ে এই গ্রাউন্ডের একটা রিটার্ন পাথ এখন তৈরি হলো। এখন কিন্তু গ্রাউন্ডটার মধ্যে একটা রিটার্ন পাথ তৈরি হলো, তার জন্য কারেন্টটা ফ্লো হলো। এতক্ষণ যখন ফল্ট ছিল না, তখন তো রিটার্ন পাথ ছিল না, তার জন্য তখন এটা এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না। কিন্তু যখনই এখানে একটা ফল্ট তৈরি হয়ে গেল কোনো ওয়াইন্ডিং এর মধ্যে, ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে, তখনই কিন্তু কারেন্ট একটা রিটার্ন পাথ পেয়ে গেল। এবং তখন এই সার্কিটের মধ্যে একটা, এই পাথে আমি কারেন্টের পাথটা দেখিয়ে দিই, এই পথ দিয়ে, এই পথ দিয়ে, এদিক দিয়ে একটা কারেন্টের ফ্লো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে ওভার কারেন্ট কয়েলের মধ্যে একটা কারেন্ট গেল, ওভার কারেন্ট রিলের মধ্যে একটা কারেন্ট গেল। এবং রিলের মধ্যে আমরা কি কি সেট করতে পারি? এর মধ্যে আমরা কারেন্ট গেলেই কি সঙ্গে সঙ্গে ট্রিপ করিয়ে দেবো? তা করবো না। আমরা প্রথমে এখানে একটা, এখানে রিলের মধ্যে আমরা জানি টিএমএস, টাইম মাল্টিপ্লায়ার সেটিং হয়, আর একটা হয় কি পিএমএস, প্লাগ মাল্টিপ্লায়ার সেটিং। আমরা এইগুলোকে অ্যাডজাস্ট করে রাখবো। হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করে রাখবো যে কত সময় ধরে কারেন্ট গেলে তবে এটা অ্যালার্মকে সিগন্যাল পাঠাবে। মানে ধরো সঙ্গে সঙ্গে যখনই কারেন্ট ফ্লো হলো, সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ম সিগন্যাল পাঠিয়ে দিবে। তাহলে অ্যালার্ম সিগন্যাল পাঠালে হলোটা কি, যখন আমাদের কোনো অপারেটর যে জেনারেটরটাকে অপারেট করছে বা অল্টারনেটরটাকে অপারেট করছে, সে বুঝতে পারলো যে ফিল্ড ওয়াইন্ডিং এ কোনো ফল্ট হয়েছে, সে যদি পারে তাহলে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবে, অথবা যদি পারে অন্য কোনো অল্টারনেটরের উপরে লোডটাকে শিফট করে দেওয়ার চেষ্টা করবে। এবং যদি রেকটিফাই হয়ে যায় তাহলে তো ঠিক আছে, তখন আবার এই কারেন্টটা বন্ধই হয়ে যাবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট সময়ের পরেও সেটা রেকটিফাইড না হয়, তখন কি হবে, এই ওভার কারেন্ট রিলেতে সেটিং করা থাকবে, এবং সেই সেটিং অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম পরে তখন আমাদের এটা ট্রিপ সার্কিটকে সিগন্যালটা পাঠিয়ে দেবে। এবং ট্রিপ সার্কিটকে সিগন্যাল যখনই করে দেবে, তখন সার্কিট ব্রেকার কি করবে না, সার্কিট ব্রেকার ওই অল্টারনেটরটিকে ট্রিপ করিয়ে দেবে, এবং তারপরে সেটাকে আবার রেকটিফাই করবার পরে, নর্মালাইজ করবার পরে, ফিল্ড ওয়াইন্ডিং এর যে ফল্ট হয়েছে সেটাকে রেকটিফাই করার পরে তবে আবার এটাকে চালু করা সম্ভব হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা অল্টারনেটরের মধ্যে রোটার পার্টে যে আর্থ ফল্ট হয় সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি, এবং সেটাকে সেটাকে আমরা, মানে তার থেকে যে ক্ষতি হতে পারে সেই ক্ষতিগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারি আর কি। ঠিক আছে, তো এই স্কিমটাকে অ্যাডপ্ট করা হয়েছে। বোঝা গেছে এই অ্যারেঞ্জমেন্টটা কি করা হচ্ছে এখানে? স্যার, হ্যাঁ, ওইখানে কখন ট্রিপ পড়বে? ওই টিএমএস টা কি বলেন, আর একবার বলে দিন। এগুলো হচ্ছে টাইম সেটিং, টাইম মাল্টিপ্লায়ার সেটিং, প্লাগ সেটিং। ঠিক আছে, মানে
টাইম কত সময় পরে ট্রিপ করবে বা কতটা কারেন্ট গেলে কত কারেন্ট কত সময় ধরে গেলে সেটা ট্রিপ করে, সেই সেটিংস গুলোকে করা যায় টাইম মাল্টিপ্লায়ার সেটিং, প্লাগ মাল্টিপ্লায়ার সেটিং, এগুলো রিলের মধ্যে থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে ওভার কারেন্ট কয়েলের মধ্যে, মানে ওভার কারেন্ট রিলের মধ্যে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে সঙ্গে সঙ্গেই কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে এটা ট্রিপ যেন না হয়, একটা নির্দিষ্ট সময় ধরে, হয়তো সাপোজ 10 মিনিট গেল কি 5 মিনিট গেল, যেরকম সেটিংটা করে রাখবে আর কি, ততক্ষণ যদি পর্যন্ত কারেন্টটা ফ্লো হয় তবে যেন ট্রিপ হয়। মানে একদম 1 সেকেন্ডের জন্য কারেন্ট গেল, সঙ্গে সঙ্গে যদি ট্রিপ হয়ে যায়, দ্যাট ইজ নট ডিজায়ারেবল, কারণ একটা সিঙ্গেল গ্রাউন্ড ফল্ট হয়েছে। ঠিক আছে, তাই কিছুটা টাইম তো পাওয়া উচিত এক্ষেত্রে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট ফর কি প্রোটেকশন, এটা হচ্ছে রোটর আর্থ ফল্ট প্রোটেকশন। ঠিক আছে, রোটার আর্থ ফল্ট প্রোটেকশন। আচ্ছা, নেক্সট যে টাইপ অফ প্রোটেকশন আমরা দেখবো সেটা হচ্ছে লস অফ এক্সাইটেশন। ঠিক আছে, লস অফ এক্সাইটেশন, আমি এটাকে সংক্ষেপে লিখছি LOE। ঠিক আছে, লস অফ এক্সাইটেশন। তো দেখো, আমি একটু আগে একবার ডিসকাস করেছি ব্যাপারটা, এখন আরেকবার বলে নিই। ধরো এটা একটা অল্টারনেটরের আমি ব্লক ডায়াগ্রাম ড্র করছি। সাপোজ দিস ইজ অ্যান অল্টারনেটর। অল্টারনেটরের মধ্যে আমরা কি দিই? অল্টারনেটরের মধ্যে আমরা এখানে একটা মেকানিক্যাল ইনপুট প্রোভাইড করি। সাপোজ এটা হচ্ছে আমাদের PM, যেটা আমাদের বলে কি মেকানিক্যাল ইনপুট, এটা আমরা প্রাইম মুভারের মাধ্যমে প্রোভাইড করি, মানে কি এটাকে ঘোরাই। প্রাইম মুভারের মধ্যে আমরা মেকানিক্যাল ইনপুট দিচ্ছি এবং কত স্পিডে ঘোরাই না NS স্পিডে আমরা এটাকে ঘোরাই, সিঙ্ক্রোনাস স্পিডে। আর কি থাকে এখানে? আর থাকে আমাদের একটা ফিল্ড এক্সাইটেশন। সাপোজ আমরা এখানে একটা IF ফিল্ড এক্সাইটেশন আমরা প্রোভাইড করি, এবং তার ফলে কি হয় না এই অল্টারনেটরটা একটা ভোল্টেজ জেনারেট করে, এবং সেই যে ভোল্টেজ সেইটাকে আমরা কোথায় দিই? সেটাকে আমরা গ্রিডে সাপ্লাই করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড হয় সেটাকে আমরা কোথায় সাপ্লাই করি না ইলেকট্রিক্যাল যে গ্রিড সিস্টেম আছে সেখানে আমরা এটাকে সাপ্লাই করে দিই। তাহলে নর্মাল অপারেটিং কন্ডিশনে যখন এই অল্টারনেটরটা চলছে, তখন এখান থেকে ইলেকট্রিক্যাল আউটপুট যেটা তৈরি হচ্ছে অল্টারনেটর থেকে, তার মধ্যে আমার দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, অ্যাক্টিভ পাওয়ার, যেটাকে আমি সাপোজ PE নাম দিচ্ছি, পি ইলেকট্রিক্যাল, পি মানে এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, সেটাও এই গ্রিডকে প্রোভাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা গ্রিডকে রিয়াক্টিভ পাওয়ারও প্রোভাইড করে। রিয়াক্টিভ পাওয়ারকে সাপোজ আমি J/QE দিয়ে ডিনোট করছি। যেটা কেন দিচ্ছি? J ইজ দ্য কমপ্লেক্স অপারেটর, এটাকে আমরা রিয়াক্টিভ পাওয়ার বোঝানোর স্বার্থে ইউজ করছি। তাহলে নর্মাল অপারেটিং কন্ডিশনে আমার ওভারঅল ব্যাপারটা এরকম, আমরা প্রাইম মুভার দিয়ে মেকানিক্যাল ইনপুট দিচ্ছি, এটা NS স্পিডে আমরা অল্টারনেটরের প্রাইম মুভারকে রোটেট করাচ্ছি, এবং অল্টারনেটরটাকে আমরা রোটার পার্টে ফিল্ড ওয়াইন্ডিং এ একটা এক্সাইটেশন প্রোভাইড করছি, এবং সেই পরিস্থিতিতে অল্টারনেটরটা গ্রিডকে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা গ্রিডকে ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে দুটো পার্টই দিচ্ছে আর কি, অ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার, দুটোই কিন্তু এই গ্রিডকে সাপ্লাই করছে নর্মাল অপারেটিং কন্ডিশনে। এবার লস অফ এক্সাইটেশন মানে ব্যাপারটা কি? লস অফ এক্সাইটেশন যখন হচ্ছে তখন কিন্তু আর আমার এই ফিল্ড কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। তখনকার সিচুয়েশনটা আমি একবার বলি। তখন হচ্ছে আমাদের এই সাপ্লাই মেকানিক্যাল পাওয়ার ইনপুট যেটা আছে সেটা তো আর সঙ্গে সঙ্গে বন্ধ হচ্ছে না, এটা থাকছে। লস অফ এক্সাইটেশন মানে প্রাইম মুভারের মাধ্যমে অল্টারনেটরকে যে ইনপুট দেওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে, এটা থাকছে। কিন্তু ফিল্ড কারেন্ট যেটা আছে, এক্সাইটেশন ফেলিওর মানে হচ্ছে আমার লস অফ এক্সাইটেশন, মানে এই ফিল্ড কারেন্টটা কিন্তু তখন আর জিরো, এটা থাকবে না, এটার মানটা জিরো হয়ে যাবে। মানে এটা থাকলো, PM থাকলো, এটা ঘুরবে তার জন্য, কিন্তু এই যে ফিল্ড কারেন্টের মানটা তখন আমার কত হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে। IF উইল বি ইকুয়াল টু জিরো। দেন যদি IF জিরো হয়ে যায় তখন কি হবে? তখনও গ্রিডকে কিন্তু মানে IF যদি জিরো হয়ে যায় তখনকার সিচুয়েশনটা দেখো, এটা গ্রিডের সঙ্গে কানেক্টেড আছে, এটা হচ্ছে যখন আমার এক্সাইটেশন ফেলিওর হয়েছে তখনকার ছবি আঁকছি আমি। তাহলে যখন আমার ফিল্ড কারেন্ট জিরো হয়ে গেছে, এই ফিল্ড এক্সাইটেশনটাকে আমরা দিই কোথায়? রোটার পার্টে দিই, এবং রোটার পার্টে যখন আমরা ফিল্ড এক্সাইটেশন দিই, এই ফিল্ড কারেন্টের জন্য তো একটা MMF তৈরি হয়, হয়তো এই ফিল্ড কারেন্টের জন্য একটা MMF তৈরি হয়, কিন্তু যখন আমার ফিল্ড কারেন্টটাই জিরো হয়ে গেছে তখন এইটার জন্য কোনো MMF নেই। এবং এই যে ফিল্ড কারেন্ট, এটা কি করে? একটা ম্যাগনেটিক একটা ড্র্যাগ সৃষ্টি করে, মানে রোটারটা তো ঘুরছে, রোটারটাকে আমরা ঘোরাচ্ছি মেকানিক্যাল ইনপুট দিয়ে, এবং তার জন্য
তার সঙ্গে সঙ্গে রোটার পার্টে আমরা ফিল্ড এক্সাইটেশনও দিচ্ছি এবং সেই পরিস্থিতিতে স্টেটারে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার রোটারকে যেটা ঘোরাচ্ছি এবং এই ফিল্ড এক্সাইটেশন যেটা দিচ্ছি, ফিল্ড এক্সাইটেশনের একটা অন্যতম রোল হচ্ছে এই একটা ম্যাগনেটিক ড্র্যাগ প্রোভাইড করে, মানে রোটারটাকে মানে ঘুরতে একটু বাধা দেয়। ম্যাগনেটিক ব্যাপার থেকে দেখতে গেলে এটা রোটারটাকে ওভার স্পিডে যেতে বাধা দেয়। কে বাধা দেয়? এই ফিল্ড এক্সাইটেশনটা বাধা দেয়। ওভার স্পিডে যায় না, তার জন্য এটা সবসময় সিঙ্ক্রোনাস স্পিডেই ঘুরতে থাকে। কিন্তু এখন যখন ফিল্ড এক্সাইটেশনটাই জিরো হয়ে গেছে, তখন আর এই বাধাটা থাকলো না। রোটারের যে ঘুরবার পথে যে বাধা একটা প্রোভাইড করছিল এই ফিল্ড কারেন্টের জন্য, একটা ম্যাগনেটিক ড্র্যাগ তৈরি হয়ে এটা যে বাধাটা দিচ্ছিল, সেটা আর থাকলো না। তার মানে আমরা মেকানিক্যাল ইনপুট দিয়ে রেখেছি, এটা বন্ধ হয়নি, বাধাটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি হবে? এটা ঘুরতে তো থাকবে এবং আগে যতটা স্পিডে ঘুরছিল তার থেকে বেশি স্পিডে ঘুরবে। এখন সাপোজ এটা এন স্পিডে ঘুরছে অ্যান্ড দিস এন ইজ গ্রেটার দ্যান দিস এনএস সিঙ্ক্রোনাস স্পিড। সিঙ্ক্রোনাস স্পিডের থেকেও এটা বেশি স্পিডে ঘুরছে। তখন এটা যখন সিঙ্ক্রোনাস স্পিডের থেকেও বেশি স্পিডে ঘোরে এবং আমাদের ফিল্ডে কোনো এক্সাইটেশন থাকে না, সেই পরিস্থিতিতে কিন্তু এটা আর অল্টারনেটর থাকে না। এটা তখন কিসের মতো বিহেভ করে জানো? এটা তখন বিহেভ করে অ্যাজ ইফ এটা হচ্ছে একটা ইন্ডাকশন জেনারেটর। এটা যেন একটা ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করে। ইন্ডাকশন জেনারেটর, হ্যাঁ। এবার এই ইন্ডাকশন জেনারেটরের মতো জেনারেটর যখন, তার মানে তো ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট এটা দেবে। কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে দুটো পার্ট হয়, একটা হয় অ্যাক্টিভ পার্ট আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পার্ট। এর মধ্যে কি করে, এই অ্যাক্টিভ পার্টটা তো দেয়, মানে অ্যাক্টিভ পাওয়ার যেটা আছে সেটা এখনো ওই গ্রিডকে দিতে থাকে। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আছে সেটা আগে এই গ্রিডকে দিত। যখন আমার ফিল্ড এক্সাইটেশনটা অল্টারনেটরের রোটার পার্টে ছিল, তখন এই গ্রিডকে রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে পারতো। কিন্তু এখন তো ফিল্ড এক্সাইটেশন নেই, এ তখন রিঅ্যাক্টিভ পাওয়ার আর গ্রিডকে দিতে পারবে না, বরং এই গ্রিড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার নিজে ড্র করে নেবে। ঠিক আছে, তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা তখন আমার পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রকম ব্যাপারটা তখন আবার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা পাল্টে যাবে। তার মানে কি, এই গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ার দিতে থাকছে কিন্তু গ্রিড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে। তো অ্যাক্টিভ পাওয়ার তো দিচ্ছে, তাহলে এটাকে আমরা যদি এক্সাইটেশন ফেলিওরও হয়ে যায়, ইন্ডাকশন জেনারেটর হিসেবে চালালে অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু আছে কি? হ্যাঁ, অসুবিধা আছে এটাই যে এখন যেহেতু এ গ্রিডকে রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে পারছে না, একে গ্রিড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার টানতে হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, এই যেটাই গ্রিডের সঙ্গে এর কানেকশন আছে, সেই কানেকশনটা কিসের মাধ্যমে আছে? স্টেটার পার্টের মাধ্যমে আছে। তার মানে স্টেটার ওয়াইন্ডিং থেকে পাওয়ার পাওয়ার গেলে তো রিঅ্যাক্টিভ অ্যাক্টিভ তো একসঙ্গেই যায়। না না, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ দুটো একসঙ্গে যাবে কেন? ফেজার ডায়াগ্রাম গুলো দেখো, তোমাদের যে অল্টারনেটরের যে ফেজার ডায়াগ্রাম করেছো ওগুলো, অল্টারনেটর কিন্তু সব সময় কিন্তু অ্যাক্টিভ পাওয়ার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার দুটোই কিন্তু একসঙ্গে প্রোভাইড করে না। কোনো সময় ল্যাগিং লিডিং এর ব্যাপার আছে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে একরকম হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টরে একরকম হয়। ঠিক আছে, তো দুটো একরকম হবে না, মানে পাওয়ার এর লিডিং বলছি না, ও রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করবে না এটা বললেন, সেই জন্য দেখো, এটা বলছি। যখন ল্যাগিং আর লিডিং যখন হয়ে যাচ্ছে না, মানে কি, যখন এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলছে, এর মানে কি, এই গ্রিডকে রিঅ্যাক্টিভ পাওয়ার দিচ্ছে। লিডিং মিনস সাপ্লাইং রিঅ্যাক্টিভ পাওয়ার, বাট ল্যাগিং মানে তখন এই রিঅ্যাক্টিভ পাওয়ার এখান থেকে কিন্তু নেবে, মানে স্যার এই নেবে যে কনসেপ্টটা বলছেন না, এটা বুঝতে পারছি না। আচ্ছা, মানে আমরা যখন একটা অল্টারনেটর হিসাবে, মানে এটা ডিটেলসে তাহলে পড়তে গেলে তোমাকে ইন্ডাকশন জেনারেটরের ডিটেলসটা পড়তে হবে। মানে ইন্ডাকশন জেনারেটরের ডিটেলস যদি পড়ো, তখন বুঝতে পারবে যে যখন একটা অল্টারনেটর হিসাবে এ চলে, অল্টারনেটরের ফেজার ডায়াগ্রামটা থেকে আমরা বুঝতে পারি যে অল্টারনেটর হিসাবে যখন এটা চলে, তখন এ বোথ অ্যাক্টিভও দেয় অ্যাজ ওয়েল অ্যাজ এটা রিঅ্যাক্টিভ পাওয়ারও দেয়। ঠিক আছে, কিন্তু ইন্ডাকশন জেনারেটরের ডিটেলস যদি তোমরা দেখো, জেনারেটর যখন একটা জিনিস তো বুঝতে পারছো যে এ ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট হিসাবে একটা কিছু দেবে, তার মধ্যে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা ফিজিক্যালি আমাদের কাজে লাগে সেটা দেবে অ্যাক্টিভ পাওয়ার দেয়, তো অ্যাক্টিভ পাওয়ারে দেবে। কিন্তু এখানে ফিল্ড এক্সাইটেশনটা নেই। ফিল্ড এক্সাইটেশন ইজ রেসপন্সিবল ফর সাপ্লাইং দিস রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে ফিল্ড এক্সাইটেশন মানেই হচ্ছে কি, এটা এই অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে যে জেনারেট করছে না, সেটা জেনারেট করার পিছনে দায়ী ছিল এই মানে এই ফিল্ড এক্সাইটেশনটা। এখন এই ফিল্ড এক্সাইটেশনটাই নেই, তাহলে এ তো আর মানে জেনারেট করতে পারছে না রিঅ্যাক্টিভ পাওয়ারটা। কিন্তু এর তো রিঅ্যাক্টিভ পাওয়ার লাগবে, মানে চলবার জন্য তো একটা মানে রিঅ্যাক্টিভ পাওয়ারও লাগে, কারণ ওয়াইন্ডিংস গুলো তো থেকেই গেছে।
তো সেই রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটা পূরণ করবে কোথা থেকে? এই পূরণটা করতে হবে কি গ্রিড থেকে নিয়ে তখন পূরণ করতে হবে। তোমরা এইটুকু সিম্পলি ওয়েতে বুঝে রাখো, কারণ ডিটেলসে বলতে গেলে ইন্ডাকশন জেনারেটরের ফেজার ডায়াগ্রাম ওসব আঁকতে হবে, ঠিক আছে, বা অল্টারনেটরের ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে, যেটা আমরা এখানে করতে চাইছি না। তো এখানে আমাদের মেন একটা জিনিস বুঝে রাখার আছে যে এই যে আইএফ বা ফিল্ড কারেন্ট, এই ফিল্ড কারেন্টটা রেসপন্সিবল ফর জেনারেশন অফ দিস রিয়াক্টিভ পাওয়ার। যখন এটা আছে তখন এর রিয়াক্টিভ পাওয়ার তখন এক্সট্রা রিয়াক্টিভ পাওয়ার এই গ্রিডকে সাপ্লাই করতে পারছে। কিন্তু যখন এটা নেই, ফিল্ড কারেন্টটা যখন নেই, তখন এই অল্টারনেটরটা নিজের চলার জন্য একে এক্সট্রা রিয়াক্টিভ পাওয়ার কোথাও থেকে গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করার মতো উপায় হচ্ছে গ্রিড থেকেই। তো গ্রিড থেকেই একে রিয়াক্টিভ পাওয়ার নিতে হবে। তাহলে রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা কিন্তু তখন চেঞ্জ হয়ে গেল। আগে যেটা আমার এইদিকে যাচ্ছিল তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। রিয়াক্টিভ পাওয়ারের ডাইরেকশন চেঞ্জ কখন হবে বলো দেখি? যদি আমার একটা ক্যাপাসিটার হয় আর একটা ধরো ইন্ডাক্টর। ক্যাপাসিটার আর ইন্ডাক্টর দুটোর পার্থক্য জানো? দুটোর পার্থক্য, মেন পার্থক্যটা কি? ক্যাপাসিটার কি করে? ক্যাপাসিটার হিসাবে যখন চলে তখন আমার রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে। ক্যাপাসিটার হিসাবে যখন এটা চলে তখন এই ক্যাপাসিটারের রোল হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারকে সাপ্লাই করা। আর ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে হচ্ছে রিয়াক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। তো এই পার্থক্যটা হয়ে যাবে। পার্থক্যটা তখন আমরা বুঝবো কি করে সেটা আমি পরে আসছি। তার আগে আমি একটু বলে নিই যে ইন্ডাকশন জেনারেটর হিসাবে চলতে দিলে অসুবিধাটা কোথায়। অসুবিধাটা এটাই হবে যে তখন রিয়াক্টিভ পাওয়ার টানতে শুরু করবে গ্রিড থেকে। এবার যখন এই এক্সট্রা পাওয়ারটা টানতে শুরু করলো, তার মানে স্টেটার পার্টে কি হবে? কারেন্টটা বেড়ে যাবে। আগে যেটা স্টেটার পার্টে যতটা কারেন্ট যাচ্ছিল, এখন যেহেতু গ্রিড থেকে একে সমস্ত পাওয়ারটা টানতে হচ্ছে এক্সট্রা হিসাবে, তো তার জন্য ওভারঅল এর মধ্যে যে স্টেটার ওয়াইন্ডিং, তার মধ্যে কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। মানে স্টেটার পার্টে একটা ওভারলোডিং হবে, ঠিক আছে, ওভারলোডিং হবে। আরো একটা ব্যাপার ঘটবে যে আমাদের যে রোটার পার্টসগুলো আছে, সেই রোটার পার্টে একটা স্লিপ ফ্রিকোয়েন্সিতে একটা কারেন্ট ইনডিউসড হবে। ইন্ডাকশন জেনারেটরের ধর্ম অনুযায়ী এখানে একটা এস ইন্টু এফএস, এই ফ্রিকোয়েন্সির একটা কারেন্ট রোটার পার্টে ইনডিউসড হবে। এবং এটা রোটারের মধ্যে যে সমস্ত স্লটস আছে, অথবা রোটার পার্টের যে ড্যাম্পার ওয়াইন্ডিংস আছে, অথবা রোটারের যে সলিড বডিটা আছে, তার মধ্যে সমস্ত জায়গাতে এই ফ্রিকোয়েন্সির একটা কারেন্ট ফ্লো করতে শুরু করবে, যেটা কিন্তু আদারওয়াইজ ফ্লো করছিল না, ঠিক আছে। যখন এটা ইন্ডাকশন জেনারেটর হিসাবে চলবে তখনই এটা ঘটবে। মানে ইন্ডাকশন জেনারেটর হিসাবে কখন চলবে না, ফিল্ড ফেলিওর হয়ে গেলে তখনই হবে ব্যাপারটা। মানে তখনই একটা এক্সট্রা কারেন্ট রোটার পার্টের মধ্যে ফ্লো করবে, এবং সেটার কারণে রোটার পার্টের যে টেম্পারেচার সেটা বেড়ে যাবে। রোটার পার্টের যে টেম্পারেচার সেটা তখন বেড়ে যাবে, ঠিক আছে। রোটার পার্টের টেম্পারেচার এবার বেড়ে গেল। অন্যদিকে স্টেটার পার্টেও আমাদের কি হচ্ছে? এক্সট্রা কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এর ফলে আলটিমেটলি কিন্তু গরম হতে শুরু করবে। যেহেতু টেম্পারেচার বাড়ছে মানে কি গরম হচ্ছে, এবং ওভারলোডিং এর জন্য আলটিমেটলি এই অল্টারনেটরটা ড্যামেজড হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে যেন ফিল্ড এক্সাইটেশনের ফেলিওর হলে এটা ইন্ডাকশন জেনারেটর হিসেবে চলতে শুরু না করে, বেশিক্ষণ যেন না চলে। বেশিক্ষণ চললেই তখন সমস্যা দেখা দেবে। তো সেই কারণে আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে যে ফিল্ড কারেন্ট বা ফিল্ড এক্সাইটেশনটা ফেল হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যে ফেলটা হয়ে গেছে সেটাকে আমরা আইডেন্টিফাই করবোটা কিভাবে? আইডেন্টিফাই করার উপায় হচ্ছে, দেখো, যখন আমার ফিল্ডটা নর্মাল অবস্থায় ছিল তখন আমার একটা কারেন্ট স্টেটার পার্টে ফ্লো হচ্ছিল, সেটা ধরো আই। আর স্টেটারের একটা ভোল্টেজ ছিল, সেটা ধরো ভি, ঠিক আছে। তা সেই অবস্থাতে আমার স্টেটার পার্টে ইম্পিডেন্স কত ছিল? ইম্পিডেন্স ইজিক্যাল টু জেড। জেড ইজিক্যাল টু কত হবে? ভি ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। ধরো এটা হচ্ছে স্টেটার কারেন্ট, আইটা আমরা ধরছি সাপোজ এটা হলো আমার স্টেটার কারেন্ট, আর ভিটা সাপোজ আমরা বলছি হচ্ছে স্টেটার ভোল্টেজ, ঠিক আছে। এটা হলো স্টেটার কারেন্ট, আর এটা ধরো ভিটা ধরো আমার স্টেটারের ভোল্টেজটা। হ্যাঁ, তাহলে তখন আমার ইম্পিডেন্স যেটা ছিল সেটা জেড ইজিক্যাল টু ছিল কত? ভি ডিভাইডেড বাই আই ছিল। এখন ব্যাপার হচ্ছে যখন এক্সাইটেশনের ফেলিওর হয়ে গেছে তখনকার যে ইম্পিডেন্স সেটাকে আমি সাপোজ জেড টু বলছি। জেড টুটা সমান কত হবে? ভিটা তো সেমই থাকবে, স্টেটারের ভোল্টেজ কি চেঞ্জ হয়ে যাবে? যদি এটা একটা সাপোজ 10 কেভি জেনারেটর বা অল্টারনেটর হয়, এখানে যদি 10 কেভি ভোল্টেজ আগে থেকে থাকে, এখন কি এটা 10 এর পরিবর্তে অন্য কিছু দেবে? তা কিন্তু হবে না। মানে ভোল্টেজটা সেমই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হয়ে যাবে আমার কারেন্টটা। কারেন্ট আমার প্রথমে ধরো I1 ছিল, আমি এখানে I1 লিখি, পরে কিন্তু কারেন্টটা আমার I2 হয়ে গেছে, স্টেটার কারেন্টটা। এখন তোমরাই বলো কোন কারেন্টটা বেশি, I1 বেশি না I2 বেশি?
অবশ্যই আমাদের I1 কারেন্টটা কিন্তু কম ছিল, কারণ তখন আমাদের স্টেটারের কোনো এক্সট্রা আমাকে রিয়াক্টিভ পাওয়ার ড্র করতে হচ্ছিল না। কিন্তু যখন এটা জেনারেটর হিসাবে চলছে তখন কিন্তু এক্সট্রা কারেন্ট থেকে টানতে হচ্ছে, তার মানে তখন আমার I2 কারেন্টটা বেশি। এবার I2 কারেন্টটা বেশি মানে কি, আমাদের ইম্পিডেন্সটা আগে যেটা ছিল Z1টা আমার আগে বেশি ছিল, কিন্তু Z2টা আমার কমে যাবে, Z2টা কমে যাবে। তার মানে এই ইম্পিডেন্সের একটা পরিবর্তন দেখা দেবে। এই যে ইম্পিডেন্সের পরিবর্তন, এইটাকে কাজে লাগিয়েই আমরা ডিটেক্ট করব যে এই ফল্টটা হয়েছে নাকি, মানে এক্সাইটেশনের ফেলিওর যেটা সেটা হয়েছে কিনা। ঠিক আছে, তো সেইটাকে ডিটেক্ট করার জন্য এক ধরনের রিলে ইউজ করা হয়। সেই রিলেটার নাম হচ্ছে মো রিলে। ঠিক আছে, এই রিলেটার নাম হচ্ছে মো রিলে। এটার বৈশিষ্ট্যটা কি বা এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাচ্ছি। ধরো এটা একটা জেনারেটর আছে, এটা একটা জেনারেটর। জেনারেটর থেকে ধরো ব্রেকার আছে, সার্কিট ব্রেকার, এইরকম ক্রস দিয়ে দেখাচ্ছি। ধরো এটা একটা সার্কিট ব্রেকার, সেখান থেকে এটা বাসে পাওয়ারটা দিল, এবং বাস থেকে এটা ট্রান্সমিশন, ধরো এটা চলে গেল। ঠিক আছে, এবার হচ্ছে কি, মানে জেনারেটরে যাবে। তো তার আগেই আমরা কি করব, এখানে এটাকে ডিটেক্ট করব যে অল্টারনেটরের যে আমার ইম্পিডেন্স, সেটাকে আমরা চেক করব। সেটাকে চেক করার জন্য কি লাগে, ইম্পিডেন্স চেক করার জন্য আমার দুটো প্যারামিটার লাগে। ইম্পিডেন্স চেক করার জন্য জেড ইজ ইকাল টু আমরা জানি ভি ডিভাইডেড বাই আই। তার মানে আমাকে ইম্পিডেন্স জানার জন্য আমাকে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আমাদের ভি জানতে হবে, আর একটা হচ্ছে আমাদেরকে আই জানতে হবে। তাহলে ভি জানার জন্য, ভোল্টেজ জানার জন্য কি করব বলো, ভোল্টেজ মাপার জন্য কি ব্যবহার করা হয়, মানে একটা হাই ভোল্টেজ লাইনের ভোল্টেজ মাপার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, একটা এটা পিটি ইউজ করতে হয়, পোটেনশিয়াল ট্রান্সফরমার। ঠিক আছে, পোটেনশিয়াল ট্রান্সফরমার। ধরো আমরা এখানে একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার ইউজ করলাম, মানে এখানে যদি বেশি ভোল্টেজও থাকে সেটাকে স্টেপ ডাউন করে একটা ভোল্টেজের ভ্যালু দিয়ে দেবে। এখানে যে ভোল্টেজটা পাবো সেটা কম ভোল্টেজ, কিন্তু এটা এর রেসিপ্রোকাল হবে, মানে সরি রেসিপ্রোকাল নয়, এর কোরেসপন্ডিং একটা ভোল্টেজ আমরা সেকেন্ডারিতে পাবো। এটাকে আমরা বলছি, সাপোজ এটা হলো একটা পিটি, পোটেনশিয়াল ট্রান্সফরমার। আর কি লাগবে, কারেন্ট জানতে হবে। কারেন্ট জানার জন্য কি উপায় আছে, আই জানার জন্য আমাদের কি উপায় আছে বলো, আই জানার জন্য উপায় হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমার লাগবে। কারেন্ট ট্রান্সফরমার সাপোজ এখানে আমরা একটা লাগিয়ে দিলাম, সিটি। ঠিক আছে, আমি এর ডিটেলস ডায়াগ্রামে যাব না, আমি খালি স্কিম্যাটিক ডায়াগ্রামে যাচ্ছি। তার মানে আমরা সিটি থেকে পেয়ে যাব কিসের সিগন্যাল, কারেন্টের সিগন্যাল, আর পিটি থেকে পেয়ে যাব আমরা ভোল্টেজের সিগন্যাল। তাহলে এই দুটো সিগন্যালকে নিয়ে যাব আমরা একটা রিলের ভেতরে, এই দুটোকে নিয়ে গিয়ে আমরা একটা রিলের ভেতরে ঢুকিয়ে দিলাম। এই রিলেটার নাম হচ্ছে মো রিলে। ঠিক আছে, মো রিলের মধ্যে কোনো প্রসেসর আছে, সেই প্রসেসর কি করবে, এই দুটো রেশিওকে ক্যালকুলেট করবে। ঠিক আছে, এই দুটো রেশিওকে ক্যালকুলেট করবে। ধরো এখানে একটা এরকম সিম্বল দ্বারা আমরা মো রিলেকে ডিনোট করে থাকি। এরকম সিম্বল কেন দেয় আমি ব্যাখ্যা করছি পরে। এরকম একটা সিম্বল দেওয়া থাকে। ঠিক আছে, স্যার ওই ক্রসটা কি বললেন, কোনটা, ওই ক্রসটা? ব্রেকার, সার্কিট ব্রেকার, সিবি, এটা হলো সার্কিট ব্রেকার। ঠিক আছে, এবার দেখো এখানে তাহলে কি, এটা হচ্ছে আমাদের অল্টারনেটার, এই যে এটা হচ্ছে আমাদের অল্টারনেটার, সংক্ষেপে লিখছি এএলটি লিখছি। ঠিক আছে, এটা হলো অল্টারনেটার। এরপরে আছে আমাদের সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার থেকে এটা হলো বাসবার, বাসবার থেকে ধরো এটা আমাদের একটা কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমরা এই লাইনের কারেন্টকে মেজার করছি, আর এখানে একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার আছে, এর মাধ্যমে আমরা ভোল্টেজটাকে মেজার করছি। এবং এই দুটোকে নিয়ে আমরা কোথায় দিচ্ছি, একটা রিলের ভেতরে দিচ্ছি। এই যে রিলে, এই রিলেটাকে কি রিলে বলে, এটা হচ্ছে আমাদের মো রিলে। ঠিক আছে, এই যে মো রিলে, এর ভেতরে কোনো প্রোগ্রামিং করা থাকে যে কি করবে না, এই দুটোকে রেশিওকে ক্যালকুলেট করবে। হ্যাঁ, এই কারেন্ট এবং ভোল্টেজ যে দুটো এলো তাদের রেশিওটাকে ক্যালকুলেট করবে। এবার যদি দেখে রেশিওটা কিরকম হচ্ছে বা চেঞ্জ হচ্ছে বা কমে যাচ্ছে, বা কিরকম হলে এটা অপারেট করবে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এখান থেকে আলটিমেটলি যে একটা সিগনাল, সেই সিগনালটা আমাদের চলে যাবে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল। ঠিক আছে, এটা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলে একটা সিগনাল যাবে। যদি দেখে ইম্পিডেন্স ঠিক আছে তাহলে ট্রিপ সিগনাল যাবে না, আর যদি দেখে ইম্পিডেন্সটা চেঞ্জ হয়েছে তখন এই ট্রিপ সিগনাল সার্কিট ব্রেকারকে পাঠাবে। ঠিক আছে, এবার আমি গ্রাফিক্যালি দেখাবো যে কিভাবে চেঞ্জটা হচ্ছে। দেখো আমি ওয়াই অ্যাক্স, এই যে এই অ্যাক্সিস গুলো এঁকেছি সেটার আমি একটু এক্সপ্লেনেশনটা দেখিয়ে দিচ্ছি। ধরো দুটো অ্যাক্সিস আছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমরা এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস নাম দিলাম। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কি, রেজিস্ট্যান্সকে দেখাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কি, আমরা রিয়াক্টেন্সকে দেখাচ্ছি, রিয়াক্টেন্স। ঠিক আছে, রিয়াক্টেন্সকে আমরা এক্স অক্ষর দিয়ে ডিনোট করি, রেজিস্ট্যান্সকে আমরা আর অক্ষর দিয়ে ডিনোট করি। ঠিক আছে,
এবার যখন দেখো এই অল্টারনেটরটা আমার নর্মাল কন্ডিশনে অপারেট করছিল, অল্টারনেটর যখন নর্মাল কন্ডিশনে অপারেট করছিল তখন কি হচ্ছিল, এ গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল, রিঅ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল। তার মানে সেই সময়ে এর যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এই দিক বরাবর আমাদের পিই, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর এদিক বরাবর আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা এরকম ছিল এক্স অ্যাক্সিস, আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ছিল, তাই তো? অ্যাক্টিভ পাওয়ারটা এই অ্যাক্সিস বরাবর ছিল পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর জে ইন্টু কিউই এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল। অন্যদিকে যখন এটা আমার একটা ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করছে ডিউ টু দ্য এক্সাইটেশন ফেলিওর, তখন কি হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশন তো সেম থাকছে, পিই এটা হচ্ছে সেমই থাকছে, কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা নিচের দিকে হয়ে যাচ্ছে, এটা আমার জে ইন্টু কিউই এরকম হয়ে যাচ্ছে। তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়া মানে এটা কি, মানে হচ্ছে এর ইম্পিডেন্সটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে আমার পজিটিভ সাইকেলে আমার রিঅ্যাক্টেন্স যেটা ছিল সেটা পজিটিভ ছিল, বাট এখন যেটা হচ্ছে রিঅ্যাক্টেন্সটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে যেটা আমার অপারেটিং পয়েন্ট যেটা ছিল সেটা আমার সাপোজ এরকম একটা জায়গাতে থাকতে পারে, এরকম জায়গায় যদি থাকে তখন আমরা বলতে পারি এটা রেটেড পাওয়ারের কাছাকাছি অপারেট করছিল, মানে এখানে রিঅ্যাক্টেন্সের ভ্যালুটা দেখো কম। রিঅ্যাক্টেন্সের ভ্যালু যদি কম থাকে তার মানে এটা বেশি পাওয়ার দিচ্ছিল। কারণ কি, পাওয়ারের একটা ফর্মুলা তোমরা জেনে থাকবে, অ্যাক্টিভ পাওয়ার, সেটার ফর্মুলা কি হয়, ইভি ই ইন্টু ভি বাই এক্স, এরকম ফর্মুলা দেখেছো তোমরা, ইভি বাই এক্স ইন্টু সাইন ডেল্টা, এরকম ফর্মুলা তোমরা অল্টারনেটরের ক্ষেত্রে নিশ্চয়ই পড়ে থাকবে। তো সেখানে দেখো আমাদের যদি আমরা দেখি যে এক্স এটার ভ্যালু হচ্ছে কম আছে, তার মানে কি পিইটা বেশি, অ্যাক্টিভ পাওয়ারের পরিমাণটা তখন বেশি, ঠিক আছে? আর এক্স এর ভ্যালু যদি ফর্মুলাটা পড়িনি তো। পড়োনি, আচ্ছা এগুলো থাকবে, এগুলো পাওয়ার সিস্টেমে বা তোমাদের ডিটেলসে হয়তো দেখতে পাবে, ঠিক আছে? এই ফর্মুলাটা অল্টারনেটরের একটা, মানে এটা সিম্পলিফাইড ফর্মুলা, আরও ডিটেলস ফর্মুলা আছে, মানে সংক্ষেপে এটাকে এরকম ভাবে বলে, অনেক টার্মকে ইগনোর করে। তো যাই হোক, মানে যখন আমাদের এখানে এরকম একটা জায়গায় অপারেট করছে, মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের রেটেড পাওয়ার আউটপুটটা পজিটিভ, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, এটুকু বুঝে রাখো যে যখন আমাদের নর্মাল কন্ডিশনে ছিল তখন অপারেটিং পয়েন্ট আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, মানে রেজিস্ট্যান্সও পজিটিভ, বা এবং আমাদের যেটা হচ্ছে এই রিঅ্যাক্টেন্স এটাও হচ্ছে পজিটিভই ছিল, ঠিক আছে? এবার ধরো যখন যদি এটা মানে মিডিয়াম পাওয়ারে থাকতো, মিডিয়াম পাওয়ারে মানে এইরকম একটা জায়গায় থাকতো, আবার যদি ধরো এটা আমাদের লো পাওয়ারে থাকতো তাহলে আরো দূরে থাকতো, মানে এক্স এর ভ্যালুটা আরো বেড়ে যেত। এক্স এর ভ্যালু বেড়ে গেলেই বুঝতে পারছো যে এখানে পাওয়ারের পরিমাণটা কমে যেত। তার মানে এটা আমরা বলতে পারি যে হোয়েন দা যে অল্টারনেটর, এই অল্টারনেটরটা যখন নর্মাল কন্ডিশনে ছিল, নর্মাল কন্ডিশনে হতে পারে এটা ফুল পাওয়ার দিচ্ছিল, ফুল আউটপুট দিচ্ছিল, অথবা হতে পারে মিডিয়াম পাওয়ার দিচ্ছিল, অথবা হতে পারে লো পাওয়ারেই ছিল বা নো লোড কন্ডিশনেই ছিল, যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এর অপারেটিং পয়েন্টটা অলওয়েজ কোন কোয়াড্রেন্টে আছে, অলওয়েজ ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, কারণ রেজিস্ট্যান্সও পজিটিভ এবং রিঅ্যাক্টেন্সও পজিটিভ। এবং এই পরিস্থিতিতে এটা কি করছিল না, এটা তখন গ্রিডকে অ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল, রিঅ্যাক্টিভ পাওয়ারও দিচ্ছিল। কিন্তু যখনই ব্যাপারটা হচ্ছে এ যখন ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করতে শুরু করছে ডিউ টু দ্য এক্সাইটেশন ফেলিওর, তখন তো আমার কিউটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ মানে এটা কোন কোয়াড্রেন্টে চলে আসবে বলো? নেগেটিভ মানে এটা আমাদের রেজিস্ট্যান্সটা তো পজিটিভ থাকবে। সাপোজ এইটা আমাদের অপারেটিং পয়েন্ট 1 নাম্বার, আমি ধরছি 1 নাম্বার অপারেটিং পয়েন্ট, এটা ধরো আমাদের 2 নাম্বার অপারেটিং পয়েন্ট, 3 নাম্বার অপারেটিং পয়েন্ট। যেখানে আমাদের 1 নাম্বার অপারেটিং পয়েন্টটা এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনটাকে ডিনোট করছে না, যখন এটা আমাদের ছিল হচ্ছে রেটেড পাওয়ার দিচ্ছিল, এটা রেটেড পাওয়ার কন্ডিশনে, ঠিক আছে? এটা হচ্ছে রেটেড পাওয়ার কন্ডিশনে ছিল। এটা ছিল আমার 2 নাম্বার কন্ডিশন, যেটা সেটা হচ্ছে সাপোজ আমাদের মিডিয়াম পাওয়ার, মানে মিডিয়াম আউটপুট যখন দিচ্ছিল, মানে দেওয়ার কথা ধরো মানে 100 মেগাওয়াট, এটা হয়তো দিচ্ছিল 50 মেগাওয়াট, সেই পরিস্থিতিতে মিডিয়াম টি আউটপুট পাওয়ার, ঠিক আছে? আর এটা ধরো আমাদের লো পাওয়ার আউটপুটে ছিল, মানে ধরো দেওয়ার কথা হচ্ছে 100 মেগাওয়াট, দিচ্ছিল হয়তো 10 মেগাওয়াট, ঠিক আছে? লো পাওয়ার আউটপুট। আর এটা রেটেড মানে কি, তোর দেওয়ার কথা 100 মেগাওয়াটই দিচ্ছিল বা ওই কাছাকাছি দিচ্ছিল। এরকম পরিস্থিতিতে আমরা তিনটে অপারেটিং পয়েন্টকে দেখাচ্ছি, তিনটে কন্ডিশন, লো, মিডিয়াম অথবা হাই পাওয়ার আউটপুট, যেটাই হোক না কেন, অলওয়েজ দ্য অপারেটিং পয়েন্ট কোন কোয়াড্রেন্টে লাই করবে, মানে এই আমাদের যে রিলেটা আছে তখন কোন কোয়াড্রেন্টে দেখতে পাবে, এই রিলের অনুযায়ী এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে যখনই এটা ইন্ডাকশন জেনারেটরের মতো বিহেভ করতে শুরু করবে, তখন আমার আরটা তো পজিটিভ থাকবে, বাট আমাদের এক্সটা নেগেটিভ হয়ে যাবে।
এক্স যদি নেগেটিভ হয়ে যায় তার মানে এই অপারেটিং পয়েন্টগুলো আর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে না। সাপোজ এটা ধরো এই কোয়াড্রেন্টে চলে এলো, 1 নম্বর পয়েন্টটা ধরো আমার এই কোয়াড্রেন্টে চলে এলো, ঠিক আছে, এইরকম একটা জায়গায় চলে এলো, তার মানে অপারেটিং পয়েন্টে শিফট হলো। অপারেটিং পয়েন্ট শিফট হয়ে আমার ধরো এরকম একটা জায়গাতে চলে এলো, এরকম একটা জায়গায় চলে এলো। 2 নম্বর অপারেটিং পয়েন্টটা শিফট হয়ে ধরো 2 নম্বর অপারেটিং পয়েন্টটা শিফট হয়ে মনে করো এইরকম একটা জায়গায় চলে এলো। আর 3 নম্বর অপারেটিং পয়েন্টটা শিফট হয়ে ধরো এইরকম একটা জায়গায় চলে এলো। মানে তিনটেই একবারে হবে না, মানে যে কোনো পরিস্থিতিতে এরকম একটা হতে পারে। আইদার এটা তিনটে একসঙ্গে তার হবে না, আইদার 1 নম্বরে হয়তো রেটেড পাওয়ার যদি আউটপুটে থাকে তখন তার অপারেটিং পাওয়ারের চেঞ্জটা এরকম হবে, বা তার রিয়াক্টেন্সের পরিবর্তনটা এইরকম, এই লোকাস, এটাকে বলে লোকাস, ঠিক আছে, এই অনুযায়ী হবে। লোকাস তোমরা পড়েছো, লোকাস অনুযায়ী হবে, মানে এটা হচ্ছে তার যাত্রাপথ, মানে কিভাবে পরিবর্তনটা হচ্ছে, রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্সের পরিবর্তনটা কি অনুযায়ী হচ্ছে, এই অনুযায়ী হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে এই লোকাস অনুযায়ী তাদের রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্সের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। এবং যখনই এটা চেঞ্জ হবে এই রিলের একটা জোন করা থাকে, অপারেটিং জোন, ঠিক আছে, এই রিলের একটা অপারেটিং জোন থাকে। সব জোনে এটা অপারেট করবে এরকম নয়, একটা অপারেটিং জোন থাকে। সাপোজ এইরকম একটা সার্কেল আমি দেখালাম, এইরকম একটা সার্কেল আমরা দেখাচ্ছি, মানে এই সার্কেলের মধ্যে যদি এর রেজিস্ট্যান্স প্লাস রিয়াক্টেন্স মিলে যে ইম্পিডেন্সটা হয়, আমরা তো বলতে পারি জেড ইজিক্যাল টু কি, জেড ইজিক্যাল টু হচ্ছে আর প্লাস জে এক্স, এটাই তো, এটাই আমরা বলি, এটাকে বলে ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সের এই যে একটা আমরা সবুজ রঙের একটা সার্কেল করে দেখালাম না, এই সার্কেলটা বেসিক্যালি ডিনোট করছে আমার ট্রিপিং জোনকে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ট্রিপিং জোন। যদি রিয়াক্টেন্সটা চেঞ্জ হয়ে এই ট্রিপিং জোনের মধ্যে ঢুকে পড়ে তখনই আমাদের এই মো রিলেটা ট্রিপ সিগন্যালটা সার্কিট ব্রেকারকে সেন্ড করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে। ট্রিপিং জোনের মধ্যে ঢুকে পড়লে তবে ট্রিপ সিগন্যালটা পাঠাবে। দেখো ট্রিপ সিগন্যালটা কিন্তু মনে করো যে আমার রেটেড পাওয়ারটা এইখানে ছিল, কোনো কারণে ধরো এইখানে চলে এসছে অপারেটিং পয়েন্ট, আমি এই প্রথমে একটা সবুজ রঙের এখানে দেখাচ্ছি, ধরো এই পয়েন্টটা লাল রং দিয়ে এই জায়গাটা একটা দেখাচ্ছি সবুজ রং দিয়ে, এইখানে চলে এসছে, এখানে এলে কি রিলেটা ট্রিপ করবে, এখানে এলে ট্রিপ করবে না। কিন্তু এটাও তো রিয়াক্টেন্স নেগেটিভ হয়ে গেছে, তখন কেন ট্রিপ করবে না? কারণ এই ধরনের কিছু ট্রানজিয়েন্ট কন্ডিশন, এগুলো হচ্ছে ডিউ টু পাওয়ার সুইং বা ট্রানজিয়েন্ট এরকম ঘটনা ঘটতে পারে। তার মানে তো এই নয় যে এক্সাইটেশন ফেলিওর হয়েছে। এক্সাইটেশন ফেলিওর তখনই হবে যখন মানে একটা পারসিস্টেন্ট, একটা যথেষ্ট হিউজ পরিমাণে আমাদের রিয়াক্টেন্সের চেঞ্জ হচ্ছে। একটা সামান্য পরিমাণ চেঞ্জের জন্য কোনো কোনো সময় আমার রিয়াক্টেন্সটা নেগেটিভ হয়ে যেতে পারে বা এইখানে ঢুকে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করাতে হবে। সেগুলো তো নর্মাল, মানে এগুলো সার্কিটে হতেই পারে বা পাওয়ার সিস্টেমে এগুলো হতেই পারে পাওয়ার সুইং এর জন্য। কিন্তু যদি আমাদের এই অপারেটিং জোন বা ট্রিপিং জোনের মধ্যে ঢুকে যায় তার মানে এটা এনশিওর করছে যে নিশ্চয়ই এই অল্টারনেটরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এর পাওয়ার ফ্লোর ডাইরেকশনটাই চেঞ্জ হয়ে গেছে। পাওয়ার ফ্লোর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়া এবং তার মানে তার ইম্পিডেন্স চেঞ্জ হয়ে গেছে। এবং যখন এই ট্রিপিং জোনের মধ্যে এটা ঢুকে পড়ে একটা নির্দিষ্ট সময় ধরে থাকছে তখন এটা কি করবে না সার্কিট ব্রেকারকে একটা ট্রিপ সিগন্যাল সেন্ড করে দেবে, যে সার্কিট ব্রেকার কি করবে অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে অল্টারনেটর থেকে আর পাওয়ারটা এদিকে যেতে পারবে না এবং তখন আমরা রেকটিফাই করতে পারবো যে অল্টারনেটরে কোথায় ফল্টটা হয়েছে বা ফিল্ড ওয়াইন্ডিংটা কোথায় ফেলিওর হয়েছে সেগুলো ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমাদের একটা কি রিলে, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মো রিলে, ঠিক আছে। মো রিলে এইভাবে ফাংশন করে থাকে। স্যার ওই ট্রিপিং জোনটা এটা বুঝতে পারলাম না ঠিক করে। ট্রিপিং জোনটা মানে এইটা রিলের মধ্যে সেট, মানে রিলের মধ্যে তো সেটিং করতে হয় একটা, ধরো এইরকম একটা আমরা অ্যাক্সিস আছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমার রেজিস্ট্যান্স, আর এই বরাবর ধরো আমাদের রিয়াক্টেন্স বোঝাচ্ছি, এই বরাবর আমরা রিয়াক্টেন্স বোঝাচ্ছি। এবার দেখো তুমি এইরকম একটা জায়গাকে তুমি ট্রিপিং জোন কিন্তু সিলেক্ট করো নি, ট্রিপিং জোনটা কোন কোয়াড্রেন্টে নিয়েছো? ট্রিপিং জোনটা নিয়েছো আইদার হচ্ছে, এটা সিলেক্ট করা মানে বুঝতে পারছি না কি করে সিলেক্ট করবো। মানে এই যে রিলেটা, রিলের ভেতরে তো নিশ্চয়ই কিছু একটা আমাদের প্রোগ্রামিং করার জায়গা থাকবে, মানে এখানে এরকম কিছু ডেটা ঢুকিয়ে দেওয়া হবে। বেসিসে এটা করা হয় মানে জোনটা সিলেক্ট করা হয় ম্যানুয়ালি। হ্যাঁ, এটা সিলেক্ট করবে যে মানে কত পার্সেন্ট রিয়াক্টেন্সের পার্সেন্টেজ অনুযায়ী যে জেনারেটরের জন্য আমরা এটাকে সিলেক্ট করছি সেখানে আমাদের রেজিস্ট্যান্স এবং রিয়াক্টেন্স কিরকম ভ্যালু আছে সেটা জানতে হবে ফার্স্টে, এবং সেই অনুযায়ী কত পার্সেন্টেজ আমরা রাখবো। যে সাপোজ রেজিস্ট্যান্সটা যা ভ্যালু আছে, মানে এরকম এটা একটা পার্সেন্টেজ ওয়াইজ আমরা ডিনোট করতে পারি, এই জায়গায় আমার রেজিস্ট্যান্স কত রিয়াক্টেন্স কত, এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স কত রিয়াক্টেন্স কত,
এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স কত, রিঅ্যাকট্যান্স কত, এই জায়গাতেই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স কত। আমরা তো সার্কেলের ডায়ামিটার গুলোর পয়েন্ট গুলো তো কোঅর্ডিনেট গুলো তো জানতে পারছি, তাই না? এই কোঅর্ডিনেট গুলো তো বার করা যাবে। যদি সার্কেল আমরা ড্র করতে চাই, ধরো এরকম একটা সার্কেল আমরা আঁকলাম, আমরা রেজিস্ট্যান্সের আমি একটা ফর মানে এমনি এটা প্র্যাকটিক্যাল কোনো ডেটা নয়, আমি ধরো এক্সাম্পল হিসাবে বলছি। নেগেটিভ নেগেটিভে কেন ওটা নিচ্ছে, কোনটা? মানে নেগেটিভ জোনে কেন নিচ্ছে এই ভ্যালুটা? এই তো নেগেটিভ জোনে নিচ্ছে এই কারণেই যে রিয়াক্টেন্সের যে ভ্যালু এটা পজিটিভ ছিল যখন এটা নর্মাল কন্ডিশনে ছিল, যখন এটা রিয়াক্টিভ পাওয়ার গ্রিডকে দিচ্ছিল, কিন্তু গ্রিড থেকে যখন টেনে নিচ্ছে তখন এর নেচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। রিয়াক্টিভ পাওয়ার টানবে তখনই যখন এর রিয়াক্টেন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। আমি তো বললাম ক্যাপাসিটার হিসাবে যদি চলে, ক্যাপাসিটারের প্রপার্টি একরকম, ইন্ডাক্টরের প্রপার্টি আরেকরকম। ক্যাপাসিটার রিয়াক্টিভ পাওয়ার সাপ্লাই করে, ইন্ডাক্টর রিয়াক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে। তো এরকম প্রপার্টি আছে না, তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, মানে বেসিক্যালি আমরা বলতে চাইছি যে যখন এটা মানে রিয়াক্টিভ পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে তখন এর নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রিয়াক্টেন্সের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এই কোয়াড্রেন্টে যদি থাকে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তো দেখো ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো কোয়াড্রেন্টে কিন্তু আমার এক্স ইজ অলওয়েজ কি, এক্স ইজ অলওয়েজ পজিটিভ। এক্স পজিটিভ মানে কখনোই এটা রিয়াক্টিভ পাওয়ার গ্রিড থেকে নেবে না, তার মানে এই জোনে অপারেট করানোর কোনো দরকার নেই। অপারেট করার সম্ভাবনা আসবে তখনই বা যখন আমার রিয়াক্টেন্সটা চেঞ্জ হচ্ছে। রিয়াক্টেন্সটা চেঞ্জ হয়ে যখন আমার কোথায় যাচ্ছে, রিয়াক্টেন্সটা চেঞ্জ হয়ে যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখনই এমন কোনো প্রবাবিলিটি হতে পারে যে এটা গ্রিড থেকে রিয়াক্টিভ পাওয়ার ড্র করতে শুরু করবে। তাহলে আমাদেরকে নিশ্চয়ই আমরা এই জোনের মধ্যে কোনো এরকম সার্কেল সিলেক্ট করবো না, আমরা সবসময় সিলেক্ট করবো কোন কোয়াড্রেন্টে, আমরা সবসময় থার্ড অথবা ফোর্থ, যেখানে আমাদের পসিবিলিটি আছে যে এরকম এক্স এর ভ্যালু নেগেটিভ আসতে পারে, সেই রকম জায়গাতে আমরা এরকম সার্কেলটাকে সিলেক্ট করব। এবং সার্কেলটাকে সিলেক্ট করার উপায় অনেক আছে। এই পয়েন্টটাকে আমরা সার্কেলের সেন্টারটাকে ডিনোট করে দেবো, এর একটা কোঅর্ডিনেট হবে, ধরো এখানে আমার কি আর এর ভ্যালু তো জিরো, এক্স এর ভ্যালু একটা কিছু আছে, এক্স এর ভ্যালু সামথিং নেগেটিভ ধরো। আবার এখানেও দেখো আর এর ভ্যালু তো জিরো, এক্স এর ভ্যালু একটা আছে, এখানেও আর এর ভ্যালু একটা জিরো কিন্তু এক্স এর ভ্যালু আছে, আর এদিকেও আমরা আর এর একটা পার্টিকুলার ভ্যালুকে ডিসাইড করে দেবো এবং এক্স এর একটা নেগেটিভ ভ্যালু থাকবে, এবং এই জায়গাতেও আমরা আর এর একটা ভ্যালু, এক্স এর একটা ভ্যালু ডিসাইড করে দেবো। অত কিছু করার দরকার নেই, আমরা বেসিক্যালি যদি আমরা বলে দিই যে সার্কেলের সেন্টারটা কোথায় এবং তার রেডিয়াসটা কত, এই দুটো ডেটাই তো যথেষ্ট। এই রেডিয়াসটা কত এবং এই সেন্টারটা কোথায় সেটাই যদি আমরা এই রিলেকে সেট করে দিই, তাহলে রিলে সেই মতো তার অপারেটিং জোনটা বুঝে নেবে, এবং তার মধ্যে যদি এই মানে এটা ঢুকে পড়ে এর ইম্পিডেন্সের ভ্যালুটা, তখন সে ট্রিপ সিগন্যাল সার্কিট ব্রেকারকে সেন্ড করে দেবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা কি রিলে, মো রিলে এইভাবে আমাদের লস অফ এক্সাইটেশন ফেনোমেননটাকে ডিটেক্ট করতে পারে। এবং এই যে পাথগুলো আমরা দেখিয়েছি এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে লোকাস, এগুলোকে বলে লোকাস অফ দ্য অ্যাপারেন্ট ইম্পিডেন্স। ঠিক আছে, এটা হচ্ছে লোকাস অফ দ্য অ্যাপারেন্ট ইম্পিডেন্স। অ্যাপারেন্ট ইম্পিডেন্স মানে হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে, লোকাস অফ দ্য অ্যাপারেন্ট ইম্পিডেন্স। কার লোকাস দেখানো হচ্ছে, এটা ইম্পিডেন্সের লোকাসটাকে আমরা দেখাচ্ছি। অ্যাপারেন্ট ইম্পিডেন্স। আর দেখো টাইম এখানে জিরো ছিল, এখান থেকে টাইম আস্তে আস্তে বাড়ছে, এটা কখন, যখন আমার ইনিশিয়াল কন্ডিশন টি ইকুয়াল টু জিরো। তারপরে এখানে দেখো এই যে লোকাসটা হচ্ছে মানে কি টাইম ইনক্রিজ করছে, যত টাইম ইনক্রিজ করছে, যদি ফল্ট হয় তাহলেই হবে, যদি ফল্ট না হয় তাহলে তো এখানেই থেকে যাবে, যদি ফল্ট হয় তাহলেই এরকম টাইম ইনক্রিজ করার সাথে সাথে টি ইনক্রিজ করার সাথে সাথে লোকাসটা চেঞ্জ হতে থাকবে, দিয়ে এই অপারেটিং জোনের ভেতরে যদি ঢুকে পড়ে তখনই এই রিলে বুঝবে যে কোনো একটা ফল্ট হয়েছে। মানে ফল্ট বলতে এখানে এই এক্সাইটেশন ফেলিওর ফল্টটি বোঝানো হচ্ছে, সেটা হয়েছে এবং সেই মতো সে সার্কিট ব্রেকারকে ট্রিপ সিগন্যালটা সেন্ড করে দেবে। ঠিক আছে, তো এইভাবে আমরা লস অফ এক্সাইটেশনটাকে ডিটেক্ট করতে পারি। আর কি ফল্ট হতে পারে, আর একটা হচ্ছে আমাদের আনব্যালেন্সড লোডিং এর জন্য কিছু ফল্ট হতে পারে। আনব্যালেন্সড লোডিং এর জন্য কি ফল্ট হতে পারে সেটা আমরা আগে একবার ডিসকাস করেছি, এখন তো আবার একবার বলে নেব। আনব্যালেন্সড লোডিং,
দেখো যখন এটা ব্যালেন্সড কন্ডিশনে কোনো অল্টারনেটর রান করছে, ব্যালেন্সড কন্ডিশন আমি আগে একবার বলেছি তো আবার একবার রিপিট করছি, এবং তারপরে আমরা ডিসাইড করবো যে কিভাবে এই ফল্টসটাকে ডিটেক্ট করা যায় এবং রেকটিফাই করা যায়। ধরো এখানে আমরা একটা অল্টারনেটরকে শো করছি, ঠিক আছে? অল্টারনেটরে ধরো এটা হচ্ছে রোটারটা, ভেতরের কালো অংশটা, এটা হচ্ছে এনএস স্পিডে ধরো ঘুরছে, এনএস স্পিডে, এবং বাইরের যে একটা অংশ এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেটার পার্ট, এটা হচ্ছে স্টেটার পার্টটা। তাহলে রোটারে যে আমাদের কারেন্ট, সরি, রোটার যেটা ঘুরছে কত স্পিডে ঘুরছে? সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে। সাপোজ এটা এনএস স্পিডে ঘুরছে, ঠিক আছে? যদি এটা এনএস স্পিডে ঘুরে, স্টেটারে যে ফিল্ড, মানে স্টেটারে যে ভোল্টেজ ইনডিউসড হবে এবং তার করেসপন্ডিং যে ফ্লাক্স, সেটা কত স্পিডে ঘুরবে? এনএস স্পিডেই ঘুরবে, তাই তো? এনএস স্পিডেই ঘুরবে। এবার যদি কোনো আমাদের আনব্যালেন্সড লোডিং না থাকে, তখন কেবলমাত্র কি থাকবে? পজিটিভ সিকোয়েন্স কারেন্টই ফ্লো করবে, পজিটিভ সিকোয়েন্স কারেন্টই ফ্লো করবে। কিন্তু যদি আমাদের ব্যালেন্সড কন্ডিশন না হয়, যদি আনব্যালেন্সড লোডিং থাকে, তখন কিন্তু পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো, মানে এই দুটো সিকোয়েন্সের কারেন্টই ফ্লো করবে। জিরো সিকোয়েন্স কারেন্ট তখন ফ্লো করবে যদি কোনো গ্রাউন্ড ফল্ট হয়, তাহলে, নাহলে কিন্তু জিরো সিকোয়েন্স করবে না। তাহলে যদি আমাদের আনব্যালেন্সড লোডিং হয়, তার জন্য আমরা বলতে পারি যে তখন আমাদের একটা নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কিন্তু ফ্লো করবে। সিকোয়েন্সের কনসেপ্ট আমি আগে একদিন বলেছিলাম, আরেকবার বলে দিই। পজিটিভ সিকোয়েন্স মানে ধরো রেড, ইয়েলো আর ব্লু, এইরকম সিকোয়েন্স যদি থাকে, এটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে ইয়েলো আর এটা হচ্ছে ব্লু, এইরকম সিকোয়েন্সে থাকলে তাকে আমরা বলছি ধরো পজিটিভ সিকোয়েন্স, এইদিকে ঘুরছে। অন্যদিকে যদি আমাদের এরকম থাকে, এটা ধরো রেড, এটা হচ্ছে আমাদের ইয়েলো আর এটা হচ্ছে আমাদের ব্লু, এরকম সিকোয়েন্স থাকলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স, তাই তো? আর ওয়াই বি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স, এর ডাইরেকশন অফ রোটেশন হচ্ছে এই দিকে। আর জিরো সিকোয়েন্স কি? তিনটেই হচ্ছে সেম দিকে থাকবে, রেড, ইয়েলো, ব্লু, সব সেম দিকে। এটা ধরো রেড, এটা ধরো ইয়েলো আর এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমাদের তিনটেই সেম দিকে যদি থাকে, তখন আমরা তাকে কি বলবো? জিরো সিকোয়েন্স। রেড, ইয়েলো, ব্লু তিনটেই যদি একই দিকে থাকে, তাকে আমরা বলবো জিরো সিকোয়েন্স কারেন্ট। তাহলে এই পজিটিভ সিকোয়েন্স প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে জিরো নেগেটিভ সিকোয়েন্স এবং থার্ডেরটা হচ্ছে জিরো সিকোয়েন্স। কিন্তু যদি কোনো আনব্যালেন্সড লোডিং না থাকে, তখন কেবলমাত্র এইটাই থাকবে। যদি আনব্যালেন্সড লোডিং থাকে, তখন আমার পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, এবং যদি কোনো গ্রাউন্ড ফল্ট হয়, তখন আমার জিরো সিকোয়েন্সটাও থাকবে, আদারওয়াইজ জিরো সিকোয়েন্স থাকবে না। তাহলে নর্মাল অপারেটিং কন্ডিশনে লোড যদি ব্যালেন্স থাকে, কেবলমাত্র আমার পজিটিভ সিকোয়েন্সই থাকবে, আর কিছু থাকবে না। কিন্তু যদি আমাদের ব্যালেন্স লোডিং না হয়, অর্থাৎ আনব্যালেন্সড লোডিং হয়, তখন আমাদের নেগেটিভ সিকোয়েন্সটাও চলে আসবে। এবং এই নেগেটিভ সিকোয়েন্সটা কোন দিকে ঘুরে? এটা যদি আমাদের রোটরটা এনএস স্পিডে ক্লকওয়াইজ ঘুরে থাকে, আমাদের তখন স্টেটারে যে নেগেটিভ সিকোয়েন্সের জন্য যেটা ফিল্ড হবে, সেটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এবং তাই যদি হয়, তখন আমাদের রোটার এবং স্টেটারের মধ্যে একটা রিলেটিভ স্পিড তৈরি হবে, এবং সেই রিলেটিভ স্পিডের পরিমাণটা কত হবে? এনএস মাইনাস অফ মাইনাস এনএস, তার মানে হচ্ছে 2 টাইমস অফ এনএস, দ্যাট ইজ টুয়াইস অফ দ্য স্টেটার, সরি, টুয়াইস অফ দ্য সিঙ্ক্রোনাস স্পিড। এর ডবল স্পিডের একটা আমাদের রিলেটিভ স্পিড তৈরি হবে, এবং সেটার জন্য স্পিড মানে ইট ইজ কোরসপন্ডিং টু আওয়ার ফ্রিকুয়েন্সি, এর কোরসপন্ডিং একটা ফ্রিকুয়েন্সির কারেন্ট আমাদের রোটারে ইনডিউসড হবে। এবং রোটারে যদি এরকম ফ্রিকুয়েন্সির একটা কারেন্ট ইনডিউসড হয়, তার জন্য আমাদের রোটর পার্টে একটা হিস্টেরেসিস লস হয়, যেটা হচ্ছে কার সঙ্গে প্রপোর্শনাল? এফ এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তাই তো? এফ মানে হিস্টেরেসিস লস যেটা হয় এফ আর ইন্টু বি ম্যাক্স, তাই তো? এর সঙ্গে প্রপোর্শনাল হয় বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 হয় জেনারেলি, এটা হয় হিস্টেরেসিস লস। আর এডি কারেন্ট লস যেটা হয়, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু কি হয়? রোটর স্পিড তার স্কোয়ার, মানে রোটর ফ্রিকোয়েন্সি স্কোয়ার ইন্টু বি ম্যাক্স স্কোয়ার। এবার বি ম্যাক্সটাকে যদি আমরা কনস্ট্যান্টও ধরে নিই, তাহলে আমাদের ভ্যারিয়েবল কোনটা থাকছে? এফ আরটা তো ভ্যারিয়েবল। তার মানে এখানে আমাদের যদি এই রিলেটিভ স্পিডটা বেড়ে যায়, তাহলে সেই রিলেটিভ স্পিডের কোরসপন্ডিং ফ্রিকোয়েন্সির কারেন্ট আমার কোথায় ইনডিউসড হবে? রোটারে ইনডিউসড হবে। রোটারে যদি সেই ফ্রিকোয়েন্সির কারেন্ট ইনডিউসড হয়, মানে অনেক বেশি ডাবল ফ্রিকোয়েন্সির কারেন্ট, তার মানে কি? রোটারে আমাদের হিস্টেরেসিস লস বেড়ে যাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এডি কারেন্ট লসটাও বেড়ে যাবে। অর্থাৎ আনব্যালেন্সড লোডিং এর জন্য রোটার পার্টে আমাদের হিস্টেরেসিস এবং এডি কারেন্ট লস বেড়ে যাবে,
এবং এই দুটো লস বেড়ে যাওয়ার জন্য এদের জন্য টেম্পারেচার রাইজ হবে, তাই তো, টেম্পারেচার রাইজ হবে। এবার রোটারের মধ্যে আমাদের একটা কি থাকে, কুলিং মেকানিজম নিশ্চয়ই থাকে, রোটারটাকে ঠান্ডা রাখার জন্য বড় অল্টারনেটারের ক্ষেত্রে নিশ্চয়ই কুলিং মেকানিজম কিছু রাখা থাকে। এবার কুলিং মেকানিজম যদি এই টেম্পারেচার রাইজের মানে রাইজটাকে মেকআপ করতে পারে, আমাদের যে কুলিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটা যদি সক্ষম হয় যে আমাদের যতটা টেম্পারেচার রাইজ হচ্ছে সেটাকে উইথস্ট্যান্ড করা যাবে বা সেটাকে ঠান্ডা করার মতো অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমাদের হিটিংটা এতটাই বেশি হয়ে যায় যেটা কুলিং সিস্টেম যেটা আছে সেটা সাফিসিয়েন্ট নয় ওই কুলিংটাকে বা ওই টেম্পারেচারটাকে নির্দিষ্ট ভ্যালুতে মেনটেন করার জন্য, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবং তখনই কি হবে না, রোটারের ওভারহিটিং এর জন্য অল্টারনেটরটা ড্যামেজড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই কারণে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যেটা আসছে সেটাকে ডিটেক্ট করার মতো আমাদের একটা নিশ্চয়ই ব্যবস্থা থাকা উচিত। নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আনব্যালেন্স লোডিং এর জন্য এটা হয়েছে, না হলে তো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আসতো না, শুধু পজিটিভ সিকোয়েন্সই থাকার কথা। কিন্তু আনব্যালেন্স লোডিং হলেই নেগেটিভ সিকোয়েন্স কারেন্টটা চলে আসবে, এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট চলে আসার মানেই হচ্ছে আমাদের এটাকে ডিটেক্ট করার কোনো ব্যবস্থা নিশ্চয়ই রাখতে হবে। তাহলে এই ব্যাপারটাকে আনব্যালেন্স লোডিং প্রোটেকশনের জন্য আমরা এক ধরনের রিলে ইউজ করব, সেই রিলেটার নাম হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স রিলে। ঠিক আছে, আমরা কি ইউজ করব না, নেগেটিভ সিকোয়েন্স রিলে ইউজ করব। এবার এই রিলে কিভাবে ফাংশন করে সেটা আমরা ডিসক্রাইব করি। নেগেটিভ সিকোয়েন্স রিলে বলে এক ধরনের রিলে হয়, যেটাকে আমরা ইউজ করব কি জন্যে না, আমাদের যদি কোনো আনব্যালেন্স লোডিং হয় সেটাকে ডিটেক্ট করার জন্য। তো সেটাকে কোথায় লাগানো থাকে আমরা একবার দেখে নিই। ধরো একটা অল্টারনেটর আছে এরকম, তিনটে ফেজ, রেড ফেজ, ইয়েলো ফেজ, আর হচ্ছে আমাদের ব্লু ফেজ। আচ্ছা, তিনটে ফেজের এই দিকটা, এই সাইডটাকে কি করা থাকে, এই সাইডটা আমাদের নিউট্রাল পয়েন্ট থাকে। সেই নিউট্রাল পয়েন্টটাকে কি ডাইরেক্ট গ্রাউন্ড করা হয়? হয় না, এখানে একটা নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টার থাকে, নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টারের ভায়া গ্রাউন্ড করা থাকে নিউট্রাল পয়েন্টটাকে, এটা হচ্ছে আমাদের নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টার। আচ্ছা, এবার আমরা কি ইউজ করব, নেগেটিভ সিকোয়েন্স রিলেটাকে কোথায় ইউজ করব? আমরা দেখো রেড ফেজের জন্য একটা সিটি থাকে, ইয়েলো ফেজের জন্য সিটি আছে, এবং অনুরূপভাবে আমাদের ব্লু ফেজের জন্য একটা সিটি আছে। ঠিক আছে, এই তিনটে সিটিকে আমরা কিসে কানেক্ট করব? এই তিনটে সিটিকে আমরা বলতে পারো যে একটা নেগেটিভ সিকোয়েন্স রিলেকে ফিড করার কাজে ইউজ করব। ঠিক আছে, কিভাবে ইউজ করছি না, একটা দিককে আমরা কমন করে দেব, আর একটা দিকের যে সিগন্যাল সেগুলোকে আমরা নিয়ে যাব কোথায়, আমরা নেগেটিভ সিকোয়েন্স রিলের ভেতরে নিয়ে যাব। তাহলে এখান থেকে একটা রিলের সিগন্যাল আমরা নিয়ে যাব নেগেটিভ সিকোয়েন্স রিলের ভেতরে। অনুরূপভাবে ইয়েলোর জন্য আমরা এরকম একটা নিয়ে যাব, এবং ব্লুর জন্য আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাচ্ছি এগুলো? নেগেটিভ সিকোয়েন্স রিলের ভেতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নেগেটিভ সিকোয়েন্স রিলেটাকে ধরো আমি এখানে একটা বক্সের মতো করে দেখাচ্ছি, পরে আমি ডিটেলসটাই আসছি কি থাকে এর ভেতরে। এটা ধরো নেগেটিভ সিকোয়েন্স রিলে। তাহলে তিনটে তার ঢুকবে কোথা থেকে? আমার ঢুকবে হচ্ছে তিনটে সিটি থেকে। নেগেটিভ সিকোয়েন্স রিলে আমি এখানে বক্সের মতো দেখাচ্ছি, পরে আমি ডিটেলসে এর ভেতরে কি থাকে সেটা বলছি। এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স রিলে। আর আমাদের কি থাকবে, এই দিকের যে তিনটে, এই তিনটেকে কি করতে হবে? তিনটেকে আমাকে কমন করতে হবে। এই তিনটেকে নিয়ে একটা কমন পয়েন্ট তৈরি হবে, এবং সেইটাকে আমরা এখানে ঢুকিয়ে দেবো। তাহলে বেসিক্যালি এইভাবে আমাদের একটা নেগেটিভ সিকোয়েন্স রিলেকে আমরা কানেক্ট করব। এবার হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স রিলের মধ্যে কি থাকে সেটাকে আমরা ডিটেলসে বলছি। আমরা খালি এখন অল্টারনেটর আঁকবো না, আমরা খালি তিনটে ফেজের তার দেখাবো, এবং সেখান থেকে নেগেটিভ সিকোয়েন্স রিলের ভেতরে কি কোথায় ঢুকছে সেটা দেখানো হবে। আচ্ছা, নেগেটিভ সিকোয়েন্স রিলেটা আমরা পরের দিনই ডিসক্রাইব করবো, এটা অনেকটা বড় আছে, পরের দিন আমি ডিটেলস এটাকে বলবো। ঠিক আছে, এটা খানিকটা সময় লাগবে, ফেজার ডায়াগ্রাম এতে করতে হবে, তো পরের দিন আমরা নেগেটিভ সিকোয়েন্স রিলে এখান থেকে শুরু করব। ঠিক আছে, এই নেগেটিভ সিকোয়েন্স রিলে এতদূর আমরা বলে রাখলাম, পরের দিন আমরা এর ভেতরে কি থাকছে সেটা ডিটেলসে ডিসক্রাইব করব।
আচ্ছা, আজকে যেটা বলা হলো তার মধ্যে কারো ডাউট আছে? না স্যার, ঠিক আছে।